আলাপনে বক্তা হিসাবে একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি। সেই ব্যক্তি হলেন ডক্টর সরেশ পাল মহাশয়, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট কলেজ, দুটো গভর্নমেন্ট কলেজের সাথে অ্যাটাচ আছেন অ্যাট প্রেজেন্ট। শুধু ওনার পরিচয় এটাই নয়, উনি একজন বিশিষ্ট অ্যাথলেটিক কোচ, যার কোচিং মহিমায় আমরা পশ্চিমবাংলাবাসী বা ভারতবাসী বিভিন্ন ন্যাশনাল প্লেয়ার উনি প্রডিউস করেছেন অ্যাথলেটিক্সে। ওনার মূল্যবান সময় ব্যয় করে উনি যে এসেছেন আমাদের আলাপনে, সময় ব্যয় করেছেন, তার জন্য ওনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি, বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। বক্তব্য দীর্ঘায়িত না করে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ, আলাপনকে যারা সমৃদ্ধ করেছেন পূর্ববর্তী বক্তা, সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের দিনে যিনি বক্তা ডক্টর স্বদেশ পাল মহাশয়, ওনাকে বিশেষভাবে আমন্ত্রণ এবং আগাম ধন্যবাদ জানিয়ে আলাপন শুরু করার অনুমতি করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা এবং সম্মান জানাই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়কে, যার স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমাদের এই ৭৯তম পর্বের শুভ সূচনা হয়ে গেল। এরপর আমরা সরাসরি সময় অপচয় না করে আমরা চলে যাব আজকের পর্বের মুখ্য আলোচক ডক্টর স্বদেশ রঞ্জন পান মহাশয়ের কাছে, যিনি আমাদের এই পর্বে আমাদেরকে তার যে আলোচ্য বিষয় সে বিষয়ে আলোকিত করবেন এবং তার সম্বন্ধে দু চার কথা আমাদের আজকে উপস্থিত সকলের উদ্দেশ্যে না বললেই নয়। আমাদের শারীরশিক্ষা জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম ডক্টর স্বদেশ রঞ্জন পান মহাশয়। বিশেষ করে ইতিমধ্যেই আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় উল্লেখ করেছেন তার বিশেষ কৃতিত্ব। শারীরশিক্ষায় শিক্ষকতা করার পাশাপাশি ক্রীড়ার মধ্যে তার যে অনন্য অবদান, তার পরিচয় আমরা আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয়ের কথার মধ্যে দিয়ে পেলাম। এইরকম একজন বিশিষ্ট শারীরশিক্ষা মনস্ক ব্যক্তিত্ব এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব, বিশেষ একজন কোচকে আমরা আমাদের এই পর্বে মুখ্য আলোচক রূপে পেয়েছি। আমি অনুরোধ করছি ডক্টর স্বদেশ রঞ্জন পান মহাশয়কে তার যে আলোচ্য বিষয় সে বিষয়ে আলোকিত করার জন্য। স্যার প্লিজ। স্যার মিউট হয়ে আছে আপনার সাউন্ড। সরি। আজকে সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই সান্ধ্যকালীন ৭৯তম পর্বে সুস্থ দেহ সুস্থ মন এই নিয়ে আলাপন, এই যে পর্যায় আজ ৭৯তম পর্বের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমি প্রথমেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সেবাভারতী মহাবিদ্যালয় কাপগাড়ি অধ্যক্ষ মহাশয় দেবপ্রসাদ সাহু এবং এই পর্বের বা এই প্রোগ্রামের যারা হোতা প্রিন্সিপাল সহ মৃত্যুঞ্জয় বাবু, বিনোদ বাবু এবং কেশব বাবু, বাকি সকলেই সহযোগিতায় আছেন। সহযোগিতায় এবং সরাসরি এবং পরোক্ষভাবে প্রত্যেককেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর যারা আজকের শ্রোতা হিসাবে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবচাইতে বড় ব্যাপার কে ব্যক্তি বা কোন ইনস্টিটিউট এই প্রোগ্রামটার ব্যবস্থা করেছে সেটা বিচার্য বিষয় নয়, তাদের তো কৃতিত্বকে ধন্যবাদ দিয়ে ছোট করা নয়, কিন্তু এই যে এতগুলো পর্ব কন্টিনিউ চালিয়ে যাওয়া ফিজিক্যাল এডুকেশনের উপর অত্যন্ত মহৎ কাজ, অত্যন্ত মহৎ কাজ, যেটা আমরা সবাই পেরে উঠিনি। কিন্তু কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয় এক প্রত্যন্ত জঙ্গলমহলের কলেজ আজকে এইভাবে চালিয়ে যাচ্ছে ফিজিক্যাল এডুকেশনের উপরে, যেখানে আমাদের ফিজিক্যাল এডুকেশন ক্ষয়িষ্ণু অবস্থায় রূপান্তরিত, তার ফলভোগ করছি আমরা। বিশেষ করে ওই দেবপ্রসাদ বাবু যে বলে গেলেন দুটো কলেজে ছোটাছুটি করতে হয় 200 কিলোমিটারের উপর, এবং এই ফিজিক্যাল এডুকেশন নিয়ে একটা জেনারেল ডিগ্রি কোর্স আর একটা বিপিএড কোর্স। অতএব যারা বিপিএড পড়েছেন বা বিপিএড শিক্ষার সাথে যুক্ত তারাও বুঝতে পারবেন, এবং তার আগে যারা জেনারেল ডিগ্রি কোর্সে পড়েছেন প্রত্যেকেই জানেন
সেই অবস্থার মধ্য দিয়ে আমি যে আজকে উপস্থিত হতে পেরেছি তার জন্য সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। আর এই প্ল্যাটফর্মকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন অবশ্যই জানাই। যাই হোক, প্রত্যেককে আবার আমি শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে দু একটা আমাদের শারীরশিক্ষার উপর কয়েকটা আলোচনায় সবার সাথে আমি একটু শেয়ার করার চেষ্টা করব। আমার আজকের যে টপিক, এটা হয়তো প্রত্যেকেই জানে, প্রত্যেকের জানা আছে, কিন্তু আমরা সেই জানা জিনিসটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি বা ইমপ্লিমেন্টেশনের অভাবে আজ আমাদের যে ভোগান্তি, বা আমরা আমাদের প্রফেশন থেকে হারিয়ে যেতে বসেছি, প্রতিষ্ঠিত হওয়ার জায়গায় নেই, সেই নিয়ে দু একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব। অবশ্যই এর মধ্যে যদি বিতর্কিত কিছু ব্যাপার থাকে বা কোশ্চেনেবল থাকে, আপনারা অবশ্যই ইন্টারাপ্ট করবেন এবং নোট করবেন। আমি আমার সীমিত নলেজ দিয়ে আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। যদিও ওনারা বলেছেন আমি একজন অ্যাথলেটিক্স প্রশিক্ষক, সে অর্থে হয়তো খারাপ বলেননি, আমি এর সাথেও চেষ্টা করেছি, কিন্তু আবার আমার নিজের দিক থেকে আমি বলতে চাই, এই ফিজিক্যাল এডুকেশনের থেকে প্রশিক্ষক হিসাবে পরিচয়টা কিন্তু শুভ নয়। কারণ আমরা ফিজিক্যাল এডুকেশনের মূল প্রিন্সিপাল থেকে দূরে সরে যাচ্ছি। তা সত্ত্বেও যেহেতু এইটা ভালোবাসি, এই নিয়ে বিশেষ শিক্ষা হয়তো কিছু টুকটাক গ্রহণ করেছি, তাই জন্য সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এই মাত্র। কিন্তু আবারও বলবো, প্রথমে এই কথাটা বলে রাখি, ফিজিক্যাল এডুকেশনের মধ্যে কোচিং জায়গাটা, মানে হায়ার লেভেল কোচিং জায়গাটা, যেখানে ন্যাশনাল লেভেলের প্লেয়াররা মেডেল অর্জন করছে, সেই জায়গাটা কিন্তু একটু আলাদা। আমার আলোচ্য বিষয়েও এটা নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব। আমি আমার টপিক সেখানে চলে যাচ্ছি। আচ্ছা কেশব, হ্যালো কেশব, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ এবার ইয়ে চালু করুন। আচ্ছা আচ্ছা স্যার অলরেডি পিপিটি শো হচ্ছে, কেশব স্যার শুরু করে দিয়েছেন। ও তাই কি? হ্যাঁ হ্যাঁ, পিপিটি অলরেডি স্ক্রিন শেয়ার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার টপিক হচ্ছে এক্সেলেন্সি অফ ফিজিক্যাল এডুকেশন ইন দি গ্লোবাল একাডেমিক কারিকুলাম। আমরা আজ যে ফিজিক্যাল এডুকেশন নিয়ে এত পড়াই করছি বা ফিজিক্যাল এডুকেশনের চর্চা করছি, যারা আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, অতি অবশ্যই আমাদের গর্বের ব্যাপার। আমরা এক্সেলেন্সি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা জায়গাতে, কিন্তু আমরা এক্সেলেন্সি কথাটা ইউজ করছি বা এক্সেলেন্ট পারফরমেন্স। আমরা বিভিন্ন টেস্ট প্রসেসের মাধ্যমেও দেখি আমাদের সেই এক্সেলেন্ট পারফরমেন্স, অ্যাভারেজ, গুড, নর্মাল সব কিছুর মধ্যে দিয়ে থাকে। এই এক্সেলেন্সি যখন আমরা দেখাতে চাই ফিজিক্যাল এডুকেশনে, তত সেদিকে কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেই ক্রাইটেরিয়াগুলো কি ধরনের বা যেগুলো আমাদের এক্সেলেন্ট লেভেলে নিয়ে যাবে, সেই নিয়েই আলোকপাত করি। আমরা ফিজিক্যাল এডুকেশন প্রত্যেকেই জানি যে অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা বলি একটা কথা। অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে এখানে আমরা যেটা মিন করতে চাই আমাদের সিলেবাস যুক্ত কারিকুলামে, সেটা হচ্ছে চারটে জিনিসকে মেন আমরা ধরি। নাম্বার 1 ফিজিক্যাল ক্যাপাসিটি, নাম্বার 2 মেন্টাল ক্যাপাসিটি, নাম্বার 3 সোশ্যাল ক্যাপাসিটি এবং ইমোশনাল ক্যাপাসিটি। এই যে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল, এই সমস্ত কিছু নিয়ে আমাদের যত কিছু ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস, সব কিন্তু এই চারটে টার্মকে কেন্দ্র করে, এবং সাউন্ড ডেভেলপমেন্টের জন্য চারটা। আর এই চারটে দিক যদি আমরা ক্রাইটেরিয়াকে বা আমরা যদি বলতে পারি কম্পোনেন্টকে সঠিক অপটিমাম লেভেলে নিয়ে যেতে পারি, তখন কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনের এম সাকসেস হবে।
বা আমরা ফুলফিল করতে পারবো। যদি আমরা বলি বাস্তবে যে এম আমরা পুরোপুরি পারি না, নিয়ার টু এম, এম আবার সরে যায় আমাদের দিক থেকে, আমরা যখন যেখানটায় পৌঁছলাম। যাই হোক, আমাদের কিন্তু মেন ক্রাইটেরিয়া হচ্ছে এটাই, যে এটাকে আমরা কিভাবে সুস্থ সবল ভাবে আগিয়ে নিয়ে যাব। আমরা যদি নিজেদের জীবন দর্শনের কথা ভাবি, জীবন দর্শন কিন্তু প্রধান হচ্ছে আনন্দের সাথে, আনন্দের সাথে নিজেদের কর্ম সম্পাদন করা, এটাই কিন্তু মেন আমাদের জীবনের লক্ষ্য। এবার যে যে কাজে থাকি না কেন, ঠিক একই রকম ভাবে ফিজিক্যাল এডুকেশনে থাকলেও তার কিছু কিছু সিলেবাস এমন ভাবে আমাদের এই কারিকুলামের মধ্যে যুক্ত হয়েছে যে বিভিন্ন স্পোর্টস অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিন গুলো সেখানে যুক্ত হয়ে তার হায়ার পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু সেখানে উল্লেখিত আছে। যে জায়গাটা আমাদের কিন্তু স্পেসিফিক ভাবে নয়, যেখানটা আমরা কোচিং এ চলে যাচ্ছি সেটাতে। আর আমাদের ফিজিক্যাল এডুকেশনটা হচ্ছে এটা সার্বিক ব্যাপার, যেখানটাতে আমরা বেসিক নিড আমাদের হচ্ছে এই চারটে ডেভেলপমেন্ট: ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল। এই চারটাকে যদি আমরা ডেভেলপ করি সুস্থভাবে, সুস্থ মনে অর্থাৎ সুস্থ দেহে, সুস্থ সামাজিক প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা বেঁচে রাখতে পারবো, যেটাই আমাদের জীবনের সার্থকতা। এটা একমাত্র ফিজিক্যাল এডুকেশন শেখায়, যেটা অন্য ডিসিপ্লিন কিন্তু শেখায় না। আর যদি আমরা যোগাতে চলে যাই, যোগাতে চলে এখানে হয়তো যারা একটু বেশি যোগা নিয়ে চর্চা করেন তারা অন্যভাবে নেবেন না। তারা সুস্থ সবল দেহ মনটাকেই তৈরি করতে বেশি প্রচেষ্টা হন বা করতে পারেন। হোয়ারেজ আমরা যদি একটু এক্সট্রা, ওটা একটু বেশি আধ্যাত্মিক জীবনকে আমাদের আগিয়ে দেওয়ার চেষ্টা করে। হোয়ারেজ আমরা যখন আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সিগত একটু বেশি নিজেদেরকে ড্রাইভ দেবো, তখন কিন্তু এই যোগার মাধ্যমে খুব সমস্যার মধ্যে মানে করা প্রায় সেইভাবে সম্ভব নয়। আবার যদি আমরা ধরি ফুটবল খেলছি, ফুটবল খেলতে গিয়ে আমরা আমরা হাইয়েস্ট পারফরমেন্সকে অ্যাচিভ করতে চাইছি। তাতে কি হচ্ছে, যখন অপরকে কম্পিটিশনের মাধ্যমে আসছি, অপরকে হারিয়ে যাওয়া, অর্থাৎ আমরা বিভিন্ন অসামাজিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হই বা সাবস্টেন্স কিছু নেই, যেগুলোকে আমরা ড্রাগ বলি, বা বিভিন্ন ব্যবহারিক দিক থেকে নিজেদেরকে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই। আবার আমরা যদি বক্সিং এ যাই, কুস্তিতে যাই, যাতেই যাই কেন, হকি, অ্যাথলেটিক্স, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গিয়ে আমাদের কিন্তু সঠিক জায়গাটা থেকে আমরা হারিয়ে যাই। আর ফিজিক্যাল এডুকেশন কিন্তু সেটা বলে না। ফিজিক্যাল এডুকেশনটা প্রত্যেকটা শরীরের বিভিন্ন অর্গান এবং মেন্টাল ক্যাপাসিটি বা সোশ্যাল কোয়ালিটিজ, এইগুলোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে বা চালাতে চায়। সেইভাবেই আমাদের প্রোগ্রামগুলো সেট আপ, বিভিন্ন অ্যাক্টিভিটি। সেখানে কিন্তু আমরা ওই বিভিন্ন ধরনের যেগুলো আমাদের রেস্ট্রিক্টেড সাবস্টেন্স, সেগুলো কিন্তু আমরা নিয়ে নিই, যার ফলস্বরূপ কি হয়, আমাদের শারীরিক প্রবলেম দেখা দেয়। আমরা যদি আজ দেখি বিভিন্ন ডিসিপ্লিনের, আজ যদি আমরা ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের কথা ভাবি, কোন অজ্ঞাত কারণে মারা গেলেন আমরা জানি না, কিন্তু অ্যাথলেটিক্সে দেখা গেল এখনো পর্যন্ত তার রেকর্ড 100 মিটারে। কারণ তিনি কম্পিটিশনে নিজেকে 1 নম্বর করার জন্য যে ধরনের নিষিদ্ধ জিনিসপত্র নিজে গ্রহণ করেছেন শরীরের মধ্যে, তার এফেক্ট কিন্তু সেটাই। আবার যদি ধরি, আমরা একজনের কথা প্রত্যেকেই জানি, যে সময়টা থেকে আমাদের আজ সবচাইতে বেশি আলোচ্য বিষয় এবং আমাদের আলোকপাত করে, সেটা হচ্ছে 1988 সালের সিওল অলিম্পিক গেমসের 100 মিটার রানের 2 রেভালরি, দ্যাট ইজ বেন জনসন অ্যান্ড কার্ল লুইস। বেন জনসন কি করলো না, তার নিজেকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেন তেন প্রকারেন, জেতার আগ্রহে, জেতার আনন্দে, আনন্দ পাওয়ার উদ্দেশ্যে সে যে নিষিদ্ধ
জিনিসগুলো সেবন করেছিলেন তার ফলস্বরূপ তার কিন্তু প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হলো। কিরকম? তিনি গ্রহণ করেছিলেন নিষিদ্ধ ড্রাগ, যে ড্রাগ আমাদের শরীরে রোগ সারাতে সাহায্য করে, সেটারই অপপ্রয়োগ করে কি করলেন, নিজেকে টেস্টোস্টেরন প্রোডাক্ট হরমোনাল প্রয়োগ করতে গিয়ে ধরা পড়লেন ডোপ টেস্টে, যার ফলস্বরূপ কি হলো, তিনি নির্বাসিত হলেন। স্ট্যানোজোলল যে টেস্টোস্টেরন প্রোডাক্ট গ্রহণ করেছিলেন তার এমনকি গোল্ড মেডেল কেড়ে নেওয়া হলো। 9.79 সেকেন্ডে তিনি গোল্ড মেডেল পেলেন, কেড়ে নেওয়া হলো। তার কারণ কি? আইন বিরুদ্ধে কাজ করার জন্য। আইন বিরুদ্ধে করেছেন কেন? যেন তেন প্রকারেণ তিনি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য। আমাদের ফিজিক্যাল এডুকেশন কিন্তু সেটা বলে না। ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন গ্রুপ সিস্টেমে সবাইকে নিয়ে কোঅপারেশনের মাধ্যমে এবং তার মেন্টাল স্ট্রেংথ ক্যাপাসিটির মাধ্যমে, গ্রুপ কোহেশনের মাধ্যমে যে নিজেদেরকে সুস্থ সবল তৈরি করা এবং সমাজে সবাইকে প্রতিষ্ঠিত করার জন্য পথ দেখানো। এই যে তার একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, বলছি স্যার, স্লাইড গুলো আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখছি। চেঞ্জ করার সময় আপনি চেঞ্জ করতে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 3 নাম্বার স্লাইডে নিয়ে যাও। আমরা যদি এটাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রিক দার্শনিকরা আছেন, আমাদের সমস্ত কিছু আজ যদি ফিজিক্যাল এডুকেশনকে ধরি বা খেলাধুলোকে ধরি, সব কিন্তু গ্রিক সভ্যতা থেকে আসছে। আর সেই গ্রিক সভ্যতার যেখানে যে গ্রিক সভ্যতা অর্থাৎ গ্রিসের এথেন্সকে কেন্দ্র করে সেখানে যে প্রাচীন অলিম্পিক গেমস, সেই প্রাচীন অলিম্পিক গেমসকে কেন্দ্র করে কিন্তু সমস্ত কিছু সৃষ্টি। আমাদের পুঁথিগত অবস্থায় যেটা ধরা, সেটাকে আমরা যদি গ্রহণ করি তাহলে, বা আমাদের যা রেকর্ড সেই ভিত্তিতে 776 খ্রিস্টপূর্বাব্দে এটা শুরু হয়। সেই সময় থেকেই আমরা কিন্তু আমাদের শরীর মন শক্ত করা, তার আগে যেটা সোশ্যালি কিভাবে মানুষ মানুষের মধ্যে নিজেদেরকে সুব্যবহার করবে, নিজেদের মধ্যে একটা মিলন সভা তৈরি হবে, তার মধ্য দিয়ে কার কতটা ক্ষমতা বেরিয়ে আসা, সেই থেকেই তো আমাদের শুরু অলিম্পিক গেম। ঠিক একই রকম ভাবে আমাদের শারীর শিক্ষাও কিন্তু সেই আগে শরীর তৈরি করা, তৈলমর্দন করে বা নিজের শক্তিশালী গড়ে তোলা, কে কাকে হারাতে পারবে কুস্তিতে বা মুষ্টিযুদ্ধে, বা কে আমাদের আমরা যদি প্রথম আরো আগের দিকে এগিয়ে যাই, দেখা যাবে আমরা যখন জঙ্গলে বসবাস করি তখন নিজেদের খাদ্য অন্বেষণের জন্য নিজেকে শক্তিশালী না গড়ে তুললে নিজে খাদ্য খেতে পাবো না, নিজে তারা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই যে অবস্থা, অর্থাৎ অন্ন বস্ত্র আবাস, এই তিনটাকে কেন্দ্র করে যে মানসিক প্রচেষ্টা, সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আস্তে আস্তে গড়ে উঠলো। শক্তিশালী যদি শরীর গঠন করতে না পারি তাহলে কিন্তু কিছু করতে পারবো না। যখন শক্তিশালী হলো, কে কাকে বুদ্ধিতে হারাতে পারবে, কত কৌশলে অর্জন করতে পারবে, এই যে অবস্থা, এবং কিভাবে থাকবে এই রোদ জল বিভিন্ন বা জন্তু জানোয়ারের আক্রমণ থেকে বাঁচার জন্য কিভাবে নিজেকে তৈরি করবে, সেই জন্যই কিন্তু আমাদের সমস্ত কিছু শুভারম্ভ অর্থাৎ শুরু। সেই থেকে আজ পর্যন্ত যদি আসি, আজ আমরা যে জায়গাটা পৌঁছেছি সেটা হচ্ছে সফিস্টিকেটেড জায়গা। শরীর, মন এবং প্রাক্ষবিক দিক এবং সমাজ, এই তিনটে জিনিসকে আমরা যে যতই জানি না কেন, যদি আমরা সমাজকে সুস্থ করে না তুলতে পারি, সুস্থ সমাজ না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অর্থহীন। আর ওইটার জন্যই কিন্তু শারীরিক শিক্ষার জন্ম। আর ওটা করতে গেলে নিজেদেরকে আগে ঠিক হতে হবে। নিজেদেরকে ঠিক হলে দার্শনিক মতে যে পথগুলো, সেইগুলো ধরে আমাদের চলা। যেমন আমরা যদি প্লেটোর কথা ভাবি, দার্শনিক অ্যারিস্টটল, এনাদের কথা যদি ভাবি,
শারীরশিক্ষাবিদ বিভিন্ন সময় এগুলোকে রেকটিফিকেশনের মাধ্যমে আজ আমরা মডার্ন এই অবস্থায় পৌঁছেছি। সেগুলো যদি ধরি তাহলে দেখা যাবে যে যে প্ল্যাটোর যে এস্থেটিক্স আইডিয়ালিজম, সেটাকে যদি আমরা ধরি, হারমোনি অফ এ বিউটিফুল সোল ইউনাইটেড উইথ এ বিউটিফুল ফর্ম, দ্যাট ইজ সামহাট ডিফারেন্ট কনসেপ্ট দ্যান দ্য রোমান। আজ রোমান যে মতামত আমরা যেটাকে ধরি, যার প্রধান যে বক্তব্য মেন সানা ইন কর্পোরেশন, অর্থাৎ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি বা হেলদি মাইন্ড ইন এ হেলদি বডি, এই কনসেপ্ট ধারণাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আগিয়ে চলা। এবং সেটা যদি ধরি আজকাল কি না, মেন হচ্ছে ফার্মলি বিলিভ, যখন আমাদের অ্যানসেস্টররা এটাকে মনে করতেন, বা আমাদের ভারতীয় শাস্ত্রে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ আমাদের এই যে ধর্মের মাধ্যমে আমরা আমাদের এই শরীরকে গঠন করার মাধ্যমে আমাদের রিলিজিয়ান বা জাতি একটা ধর্ম গড়ে উঠবে, এই বিশ্বাসেই কিন্তু আমাদের অ্যানসেস্টররা তৈরি করেছেন বা আগিয়ে চলেছেন। আর আমরা সেটাকে ধরেই আজ শারীর শিক্ষার এই জায়গায় এসেছি। তারপর যেটা হচ্ছে টু এনজয় হ্যাপিনেস, হেলথ ইজ দ্য বেসিক নিড। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের যদি আনন্দ এবং স্বাস্থ্য এই দুটো না আমরা গঠন করে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটাই বৃথা। অর্থাৎ এটা করতে গেলে কি হয়, আমাদের পূর্বপুরুষরা যে বিশ্বাস করতেন, তাই জন্যই যে আগে প্রথম সুস্থ শরীর গড়তে হবে, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। এই স্বাস্থ্য যদি আমাদের সম্পদ না হয়, তাহলে আমরা এই সুস্বাস্থ্যের মধ্যে আমরা মনকে শক্ত করে গড়ে তুলতে পারবো না। আর মন শক্ত কত জায়গায় কি প্রয়োজন সেটা আমরা জানি। সাপোজ আমাদের এই যে ন্যাচারাল ক্যালামিটি, এই জায়গায় যখন এই যে বন্যা চারিদিকে দুর্গততে, সেই জায়গায় যদি আমাদের নিজেদেরকে সেই জায়গায় গড়ে তুলতে হয় বা রেস্কিউ করতে চাই, তাহলে কিন্তু আমাদের মানসিক দৃঢ়তা প্রচুর দারুণ ভাবে প্রয়োজন, যে জায়গাটা আমরা সহজে বুঝতে পারবো। ঠিক সেই রকম ভাবে আমরা যদি চাই এই আমাদের পৃথিবীর যে প্রত্যেকেই কিন্তু এটা চায় যে আমাদের সুস্থ সবল শরীর এবং মন, সুস্থ সবল মন এইটাকেই গড়ে তুলতে হবে, যার জন্য সারা পৃথিবী এক সূত্রে আবদ্ধ। হিন্দি প্রভাব আছে, পহলা সাচ নিরোগী কায়া, অর্থাৎ আমরা যদি সঠিকভাবে বলি তাহলে আমাদের প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আনন্দ এবং সুখ লাইফে, যেটা সম্ভব একমাত্র সাউন্ড হেলথের মাধ্যমে, সুস্থ দেহের মাধ্যমে, সুস্থ শরীরের মাধ্যমে। আমাদের সেই প্রচেষ্টা কিন্তু শারীর শিক্ষার কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে, যার দ্বারাই আমরা সমস্ত কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিক্যালের আবার বিভিন্ন দিক সিস্টেম করে, অর্থাৎ কোনোখানে ব্যক্তিগত সীমা উচ্চতর দিকে নিয়ে যাওয়া, কখনো গ্রুপ ওয়াইজ পারফরমেন্স উপর দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে কোঅপারেশন এবং আন্ডারস্ট্যান্ডিং, সিম্প্যাথি, এই ক্যাপাসিটিগুলোকে তৈরি করার জন্য। এবং তার জন্য আমরা বিভিন্নভাবে, সাপোজ এখানে এই যে আমাদের একটা যোগাসনের ছবি দেয়া আছে, আমরা যদি এই পদ্মাসনে বসে বা সুখাসনে বসে নিজেদের মনকে কনসেন্ট্রেট করি, চোখ বন্ধ করে, আমাদের কোনো কিছু না হলেও প্রথম আমরা ইষ্ট দেবতাকে স্মরণ করি, তাহলেও প্রথম মন কখনোই আমাদের চাইবে না, বিক্ষিপ্ত অবস্থায় বাইরের দিকে চলে যেতে চাইবে। এটা আমাদের সিটিং কন্ডিশনের একটা ওয়ে, যেটার দ্বারায় আমরা নিজেদের শরীর মনকে ভীষণ উচ্চ মার্গে নিয়ে যেতে পারি। তারপর আস্তে আস্তে দেখা যাবে যে এইটা না করতে পারলে কিন্তু আমাদের মন ঠিকমতো সায় দিচ্ছে না, বা মন ছটফট করছে,
ব্যাকুল হয়ে উঠছে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কিছু না কিছু এটা যেন কি অভাব বোধ করছি। আর ওই সময়টা আসবে যখন আমরা অতি অবশ্যই ওই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করব, যেটাই ছবিতে দেখানো হয়েছে। এই মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের একাগ্রতাকে যেমন বাড়াতে পারবো, অপরের সাথে সহজে কোনো কিছুকে মেনে নিতে পারবো। অর্থাৎ আমরা যে ইগোসেন্ট্রিক লাইফ লিড করি সেটা কিন্তু দূরে অবশ্যই চলে যাবে। হোয়ারেজ আমরা যদি কোনো খেলায় অংশগ্রহণ করি, দেখা যাবে যে অপরকে হারানোর জন্য যেন তেন প্রকারের আমরা কৌশল, কেউ সৎ কৌশল, যাদের কোয়ালিটি আছে, যাদের কোয়ালিটির অভাব আছে, তারা অন্য ভাবে অন্যায়ভাবে কিছু কৌশল অবলম্বন করছে, যার ফলস্বরূপ আজকে যদি আমরা সবাই দেখেছি, আজ আমাদের এই 33তম অলিম্পিক গেমসে অর্থাৎ প্যারিস অলিম্পিক গেমসে বক্সিং এর কথা যদি ধরি, মহিলাদের আমাদের বিনেশ ফোগাত, তার যে হিংস্র মানসিকতা, যে অপোনেন্টকে একেবারে দুর্মুষ করে ছাড়বো, তাই কিন্তু করছিলেন। আমাদের কপাল খারাপ যে আমরা তার সেই যুদ্ধটাকে, মানসিকতাটাকে, তার যে টপ মোস্ট র্যাঙ্কের মানসিকতা, ঠিক আমি মেডিটেশনে যেটা বলতে চাইলাম, আমাদের শারীরিক শিক্ষার প্রোগ্রামে অন্তর্ভুক্ত, যে তাকে নিজেদের অপরের সাথে কোঅপারেশন, মেন্টাল অর্থাৎ মানসিক দৃঢ়তা, ওই দৃঢ়তার মাধ্যমেই কিন্তু ওখানে অপোনেন্টকে হারানোর যে সংকল্প, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না ফাইনাল পর্যায়ে। সেটাও কিন্তু আবার বলি, ওই যেন তেন প্রকারেণ কোনো এক দিক থেকে কোথাও একটা গলতি রয়ে গেছে, যে জায়গার জন্য ফাইনাল খেলতে পেলেন না, বা আমরাও আমাদের গোল্ড মেডাল থেকে বঞ্চিত হলাম। তার যে ক্ষিপ্রতা, তার যে মানসিকতা, সেই জায়গায় আমরা দেখেছি, তাতে করে মনে হয়েছে যে অবশ্যই অপোনেন্টকে হারিয়ে স্বর্ণপদক জেতার অধিকারিণী অবস্থায় ছিলেন। যাই হোক, যেভাবেই হোক হয়েছে, কিন্তু আমরা শারীরিক শিক্ষার প্রোগ্রামে কিন্তু ওই জায়গাটায় নেই যে যেন তেন প্রকারেণ আমাকে জিততেই হবে, তা কিন্তু নয়। আমাদের এখানে ওই এক একটা স্পোর্টসে তার আমরা চোখে দেখতে পাচ্ছি ভিজিবল কিরকম। সাপোজ ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তার বাইরে যারা হলো তার কিন্তু আউট। আমরা শারীরিক শিক্ষার প্রোগ্রামে কিন্তু তা নয়। সাপোজ এত গ্রেড এত জন পাচ্ছে, অনেক জন পেতে পারে, সেখানে আমাদের কিন্তু ফিয়ার্স অবস্থাটা নেই, মেন্টাল, অর্থাৎ অপরকে যেন ছিঁড়ে খাবো, বিনা যুদ্ধে নেই দেবো সুচাগ্র মেদিনী, সেটা কিন্তু ওখানে নেই। বিভিন্ন স্পোর্টসে আছে, যার জন্যই আমরা বিভিন্ন অন্ধকার জগতের পথকে অ্যাকসেপ্ট করছি, যার জন্যই তাই ডোপিং এর এত রমরমা, ডোপ টেস্টের তার জন্য ব্যবস্থা। এবং দেখা গেছে, আপনারা প্রত্যেকে অবগত আছেন নিশ্চয়ই, যে এবারের অলিম্পিক গেমসে বা এর আগের অলিম্পিক গেমসেও আমাদের রাশিয়া পার্টিসিপেট করতে পারেন। তার একটাই কারণ, কিন্তু অন্যায়ভাবে উপর্যুপরি বৎসরের পর বৎসর বিভিন্নভাবে অ্যাথলিটদের ড্রাগ সেবন করিয়ে তাকে পারফরমেন্স দেওয়ার জন্য কনজিকিউটিভ ইয়ারগুলো সব ধরা পড়েছে, যার জন্য তারা কিন্তু নির্বাসিত আইওসির দ্বারা। এটা সারা বিশ্ব মেনে নিয়েছে, যার ফলে আমরা যদি পাশাপাশি তুলনা করি শারীরিক শিক্ষা এবং বিভিন্ন ক্রীড়া, তাহলে আমরা বুঝতে পারবো সাপোজ ভারত তুলনে প্রচুর এরকম ধরা পড়ছে, বাতিল হয়ে যাচ্ছে, কলঙ্কতম দিক ফুটে উঠছে। আমাদের কিন্তু শারীরিক শিক্ষা সেটা পাবো না। শারীরিক শিক্ষায় আমরা যেমন এখানে টিচিং এর একটা ভীষণ পার্ট, টিচিং মানে কি আমাদের একটা সামগ্রিক দিক ফুটিয়ে তোলার জায়গা, আর কোচিং সেখানে টপ, যদি তুমি টপ না হতে পারো তুমি আউট। এই যে পার্থক্য, আমি হয়তো আপনাদের বোঝাতে পারলাম কিনা জানি না, এই জায়গাটা ঠিক এইভাবে কিন্তু আমাদের শারীরিক শিক্ষা এবং স্পোর্টস প্যারালালি রান করছে, যার জন্য আজকের দেখছি আগ্রাসন পদ্ধতিতে স্পোর্টসটা বোধহয় আমাদের শারীরিক শিক্ষাকে বেশি অধিকার করে নিচ্ছে, এবং আমরা সেটাকে প্রশ্রয় দিচ্ছি। আমি পরে ওটা আসছি।
এই যে আমাদের শারীরিক শিক্ষার যেমন আমি যেটা বললাম, তার সাথে আমরা যদি এর এডুকেশনাল ভ্যালুটা ধরি, education in the current setup has neglected human virtues like sympathy, punctuality, kindness, truth, devotion, honesty, cooperation, compassion, etc. এই এতক্ষণ যে কথাগুলো বলে যাচ্ছিলাম, আমরা যে শারীরিক শিক্ষার মধ্য দিয়ে এইগুলো কিন্তু অর্জন করি, এইগুলো আমরা সারা দিনের মাধ্যমে অতিবাহিত করি। স্পোর্টসে কিন্তু সারা দিন ওইভাবে একজন খেলোয়াড়ের পক্ষে সম্ভব নয়, কারণ টপ জায়গায় পৌঁছানোর জন্য অনেক বেশি ফিজিক্যাল লেবার দিতে হয়, অনেক বেশি স্পেসিফিক ওরিয়েন্টেশনে যেতে হয়। তখন কিন্তু এই এডুকেশনের দিকটা ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না। হোয়ারেজ আমাদের শারীরিক শিক্ষা যেটা প্রভাব বিস্তার করে, কি কি, যেমন সিম্প্যাথি, আমাদের মানুষের যে সহজাত গুণগুলো হওয়া উচিত, যার জন্য আমরা একজন মানুষকে মানুষ বলে ভাবি, পশু জন্তুর থেকে আলাদা করতে পারি, সিম্প্যাথি থাকবে তার মধ্যে থাকবে পাংচুয়ালিটি, তার মধ্যে থাকবে কাইন্ডনেস, যদি সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, দয়া, সত্যবাদিতা, ডিভোশন বা নিষ্ঠা, অনেস্টি, সততা, কোঅপারেশন, সহযোগিতা, এইসব যদি না আসে, না তৈরি করতে পারা যায়, তাহলে কিন্তু তাকে মানুষ বলে গণ্য করা হবে না, এবং সমাজে তিনি অন্য চোখে প্রতিফলিত হবেন, বা সেদিক থেকে শিক্ষামূলক যে গুণ সেগুলো কিন্তু প্রতিভাত হয় না, যেটা কোচিং লাইফে কিন্তু ওই শিক্ষাটা অর্জন হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু পারফরমেন্স ওরিয়েন্টেশনে শিক্ষা দেওয়া হয়, যার ফলে আমাদের সামাজিক যে এডুকেশনাল অর্থাৎ শিক্ষামূলক মূল্য, সেটা কিন্তু আমরা পাই না, যেটা আমরা এই ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে নিজেদের প্রমাণ করি বা তুলে ধরি, বা আমরা বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় সমস্ত জায়গায় নিজেদেরকে এইগুলো ছাত্রছাত্রীদের মাধ্যমে সামাজিক প্রতিফলন ঘটাই বা ঘটানোর চেষ্টা করি। আমরা যদি ইউরোপ মহাদেশের দিকে দেখি, সেখানে দেখব যেমন জার্মানি, সুইডেন, ইংল্যান্ড, রোম বা রাশিয়া, আমাদের শারীরিক শিক্ষার ইতিহাস যদি আমরা ঘাঁটতে চাই, তাহলে দেখব ওই দেশগুলো কিভাবে রিভলিউশন হয়েছে বা এই জায়গায় পৌঁছেছে। ফিজিক্যাল এডুকেশনকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। আগের যেমন ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এদের যে শিক্ষা ব্যবস্থা ছিল শারীরিক শিক্ষার, এবং সেখানে কি মাস পার্টিসিপেশন, কোয়ালিটিটাকে যতটা না গুরুত্ব দেওয়া হতো, মাস পার্টিসিপেশনটা মানে বেশি সংখ্যক প্রতিযোগিতায় বা অংশগ্রহণ করুক, তার মধ্যে থেকেই উঠে আসবে কিন্তু সঠিক গুণ সম্পন্ন মানুষ, যারা সমাজে কাজে লাগবে, সমাজ গড়বে, তথা জাতিকে গড়ে তুলবে। ঠিক তারাও যেন ফিজিক্যালি ভীষণভাবে স্ট্রং। আজ আমরা বিভিন্ন খেলাধুলাতেও দেখি, বিভিন্ন জায়গাতেই যেখানেই তারা পার্টিসিপেট করে, তারা ফিজিক্যালি কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। হোয়ারাস আমাদের ইন্ডিয়া কিন্তু আধ্যাত্মিক দিকে একটু আগিয়ে। আমাদের সেই মহামুনি ঋষিদের আমরা যদি দেখি, শঙ্করাচার্য, পতঞ্জলি, এই আমাদের স্বামী বিবেকানন্দ, সমস্ত কিছু মানুষ আধ্যাত্মিক দিক থেকে অনেক বেশি সুপিরিয়ার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দেন এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সেই জায়গাটা আমরা হয়তো আগে কিন্তু ফিজিক্যালি উইক, এবং আমরা হয়তো দেখা যাবে আমাদের ইকোনমিক্যালি ভীষণ উইক। নানা জাতি, নানা ভাষা, নানা মত থাকার জন্য আমরা ইউনিটিগতভাবে ওটা করে উঠতে পারি না। বিভিন্ন সাপোজ আমাদের শারীরিক শিক্ষা সারা ভারতবর্ষে যদি একই হয়, দেখা যাবে না বাংলায় আমরা একভাবে একটু নিজেদেরকে প্রতিফলন ঘটাচ্ছি, আবার যদি চলে যায় মহারাষ্ট্রে, তারা একটু অন্যভাবে, ওই একই কিন্তু সবই কারিকুলাম একই রকম। কিন্তু আমরা যদি এটাকে এক করে তুলতে পারি, যেটা এনসিটির মাধ্যমে করার চেষ্টা চলছে, সেটা যদি আমরা করে তুলতে পারি, তাহলে কিন্তু স্পোর্টসটা এত প্রাধান্য পাবে না। যখন আমরা স্পোর্টসকে যদি প্রাধান্য দিতে হয়, তার আলাদা আলাদা ডিসিপ্লিন, স্পোর্টিং, কোচিং আলাদা দিক, কিন্তু শারীরিক শিক্ষাটা আমাদের এই সমস্ত একসাথে সম্মিলিতভাবে করা দরকার, বা আমরা করার চেষ্টা করে চলেছি।
ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস এটা যদি দেখি এতক্ষণ ধরে যেটা বলছিলাম, in our curriculum gradually competitive sports is replacing physical education program in our Indian schools, but we should keep in mind that physical education is as milk and competitive sports are as cream or butter, that is the end product of milk, as there is no butter without milk. So to their very sorry, so to their shall not be sports without physical education. আমার মূল বক্তব্য যেটা আমি বলতে চাইছিলাম, যে আমরা যদি বেসিক অর্থাৎ দেশটা আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু কোনো খেলাধুলাও যেমন পার্টিসিপেট করতে পারবো না, ঠিক সেই রকমই ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ হোল, স্পোর্টস তার থেকে এক একটা আলাদা আলাদা পার্ট, যার যেদিকে হয়। আমরা আমাদের কারিকুলামেই দেখি কেউ ভালো অ্যাথলেটিক্সে পার্টিসিপেট করছে, তার মধ্যে আবার কেউ রানিং এ শর্ট রান, কেউ লং রান, কেউ আবার জাম্পে, তার মধ্যে প্যারালাল জাম্প বা কেউ হাই জাম্প, আবার শর্টপাট, ডিসকাস। এই যে আমাদের, আমরা যদি দেখি আমাদের বডি ভাগের, আমরা সেই সেলডনের ক্লাসিফিকেশন থেকে যদি ভাবি, তাহলে সেইভাবে আমরা ভাগ করে দিই, যে তাকে সেই জায়গায় এনকারেজ করছি, যাতে করে আমাদের এস্টাবলিশমেন্টের জায়গায় একটা তাকে প্রাধান্য দেওয়ানোর জন্য। কিন্তু এরকমও কিছু ইনস্টিটিউট আছে, আমাদের বেঙ্গলেও আছে, যেখানে শারীরিক শিক্ষার কারিকুলামকে প্রাধান্য দিয়ে অন্যান্য স্পোর্টসের প্রতি তাকে অত মোটিভেটেড করা হয় না, বা তাকে করতে দেওয়াও হয় না ইনডাইরেক্টলি। এবং সেটাকে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমার সেই জায়গাটা আমিও সাপোর্ট করি। কিরকম? একজন আলাদা করে এই কারিকুলাম বাদ দিয়ে তাকে আলাদা প্র্যাকটিস করতে যাওয়া, আলাদা জায়গায় গিয়ে যখন কোচিং এসে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনের মূল ধারা থেকে সে সরে যাচ্ছে, এবং সে কিন্তু একটা স্পেসিফিক দিকেই তার ডেভেলপমেন্টের জায়গা যাচ্ছে। সেটা তো তাহলে আমরা স্পেসিফিক কোচিং এর দিকেই চালিয়ে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি, তাকে এনকারেজ করতে পারি, তাকে দমিয়ে রাখা নয়, তাকে তার স্পেসিফিক দিকটাই প্রেসক্রাইব করে বা বলে দিয়ে কাউন্সেলিং করে তাকে সেই জায়গা পাঠিয়ে দেওয়া উচিত। আমাদের ফিজিক্যাল এডুকেশন হ্যাম্পার হয় না। ম্যাক্সিমাম যেখানে আমরা ফিজিক্যাল এডুকেশনের মধ্যে পার্টিসিপেট করছি বা তার মূল লক্ষ্যটাকে আমরা গ্রহণ করে এগিয়ে যাচ্ছি, হয় দু চারজনকে ওই আলাদা করে তাদের প্রাধান্য দিতে গিয়ে দেখা যায় যে অনেক কিছু সমস্যার তৈরি হয়। মিনিমাম মেনটেন করে যদি যদি কেউ করতে পারে, ঠিকই আছে। এখানে সেটাই বক্তব্য, যে আমরা যদি বলি ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ মিল্ক, অর্থাৎ মিল্কটা হচ্ছে কমন, এবং ওর থেকে আলাদা যেমন বাটার বা ক্রিম, ঠিক স্পোর্টস সেটাই। এইভাবেই আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনকে দেখবো বা দেখা উচিত, এবং সারা পৃথিবীতে কিন্তু এইভাবেই ব্যাপারটা আসছে। আমরা হয়তো বেশি প্রাধান্য গুরুত্ব দেওয়ার জন্য ফিজিক্যাল এডুকেশনের সাথে স্পোর্টসকে যুক্ত করে দিচ্ছি, এটা মনে হয়। ঠিক ফিজিক্যাল এডুকেশনের মধ্যে কি হেলথ, ফিটনেস আর নেশন, একই কথা বারে বারে ঘুরে আসছে বা আসবে। সেটা হচ্ছে আমরা সুস্থ সবল হেলথ যদি তৈরি করতে পারি, ফিটনেস গড়ে উঠবে। ফিটনেস গড়ে উঠলেই আমরা বেশি দেশের প্রোডাকশন দিতে পারবো। প্রোডাকশন দিতে পারা মানেই আর মানুষের সাথে সুস্থ সবলভাবে কথা বলতে পারবো, মিশতে পারবো, সহানুভূতির সাথে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের সোশ্যাল কোঅপারেশনটা গড়ে উঠবে, যার পথে সুস্থ সমাজ গড়ে উঠবে, এবং এই সুস্থ সমাজের মধ্য দিয়েই সুস্থ জাতি গড়ে উঠবে। সেই সুস্থ জাতি গড়ে ওঠা মানে আমরা আমাদের যদি সুস্থ দেশ গড়তে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের প্রেমে আমরা কিন্তু আমাদের দেশকে রক্ষা করা বা সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকেই চিন্তা করব। তখন কিন্তু আমাদের এই একমাত্র এই জায়গাটা গড়ে তোলার জায়গা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এটা এরাই একমাত্র পারে। আজ আমরা যদি দেখি তার একটু একটু উদাহরণ, স্কুলে যদি আমরা দেখি, আমাদের স্কুল কারিকুলামে
যে যখন কোনো কিছু সমস্যা বা কোনো কিছু গিয়ে করতে হবে, তখন দেখা যাবে যে সমস্ত টিচাররা ফিজিক্যাল এডুকেশন টিচারকে আগিয়ে দিচ্ছে, বা সমস্ত স্টুডেন্টদের নিয়ে যখন কোনো প্রোগ্রাম করতে হচ্ছে তখন কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচাররা এগিয়ে যাচ্ছে বা তারা সফল হচ্ছে। whereas অন্য সাবজেক্টের টিচাররা খুব কমই আছেন যারা এইভাবে সফলতা অর্জন করতে পারেন। তার মানে আমাদের ফিজিক্যাল এডুকেশন কারিকুলামটা সেইভাবেই সেটা, যেটার দ্বারাই আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। Health is the normal development and functioning of all organs and systems of the human body, which ensure the creative activity under specific historical conditions, that is the social system, work, everyday life, rest, nutrition, housing conditions, cultural program and medical service, etc. অর্থাৎ আমাদের ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত আমাদের যা যা প্রয়োজন, যে যে কাজ নিয়ে থাকে সেটাকে সফল করে গড়ে তোলার জন্য আমাদের সেই শারীরিক মানসিক দক্ষতাটা তৈরি করা, যার মাধ্যমে সোশ্যাল ক্যাপাসিটি গড়ে উঠবে, এই কিন্তু শারীরিক শিক্ষার কারিকুলামটাই সেইভাবে প্রতিফলিত হচ্ছে বা হয়। যেমন আমরা দেখি আজকাল ডাক্তারবাবুদের কাছে গেল, বিভিন্ন রোগগ্রস্ত আমরা যারা বিভিন্ন মেডিসিনাল ওয়েতে আগানোর চেষ্টা করছি বা করছি, আরে খেয়ে নি বেশি করে, আরে ওষুধ খেয়ে নেবো, কিন্তু বাস্তব তো তা নয়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সিস্টেমে যদি আমরা পরিমিত আহার গ্রহণ করি, পরিমিত এক্সারসাইজ করি, পরিমিত আকারে আমরা বিশ্রাম নিই, তাহলে কিন্তু আমাদের ওই মেডিকেল হাউসটা আমাদের হাউসে ঢুকতে পারে না। তাহলে কিন্তু আমরা সুস্থভাবে আনন্দের সাথে কাটাতে পারবো। আমাদের ডেইলি লাইফে যদি আমরা বাড়ির থেকে বেরিয়ে সাপোজ ট্রেন ধরতে যাই, দেখা গেল ট্রেনটা একটু জোর করে গেলে বা ছুটে যদি জগ করে চলে যায়, তাহলে কিন্তু আমরা এটা পেতে পারি। শারীরিক দিক থেকে সক্ষম হলে সেটা আমরা করতে পারি বা করিও। হ্যাঁ, আজকাল ফ্যাট পার্সেন্ট যেভাবে বেড়ে উঠছে, ফ্যাট, তাতে করে দেখা যাচ্ছে যে নিজেরা নড়াচড়া করতেই অস্থির এবং ভীষণভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছি এবং ফ্যাট পার্সেন্টদের আধিক্য বেড়ে যাচ্ছে। তাই জন্য আমরা যদি এই ছবিটা দেখি, সব একসাথে জগিং করছে। আজ ফরেন কান্ট্রিতে আমরা যদি যাই, গেলে বুঝতে পারবো। এই সদ্য একজন সুইডেন থেকে ফিরে এলেন, যার কাছে শুনলাম তিনি গিয়েছিলেন কম্পিটিশন করতে। মানে তাকে কিছু ভিউ আমি অলরেডি বলেছিলাম যে এইগুলো একটু ভালো করে ফলো করে আসবেন। তো আমাদের তা সৌভাগ্য হয়নি, চেষ্টা করেও পেরে উঠিনি। কিন্তু তার কাছে যেটা শুনলাম, যে সাপোজ আপনারা ভাবতে পারেন যে আমরা অফিস যেতে পারি, বা নাইজেরিয়ার দিকে যদি আমরা ভাবি, কেনিয়ার কথা যদি ভাবি, যে তারা নিজেদের ওয়ার্কগুলোই যে হাঁটা এবং জগিং এর মধ্যে দিয়ে সেরে দিচ্ছে, স্কুল যাচ্ছে, ফিরে আসছে। এই সুইডেনের কথা বলছি, এই যে ছোট্ট একটা ব্যাগ নিয়ে তারা হাঁটতে হাঁটতে জগ করতে করতে অফিস চলে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি সাইকেলে করে অফিস যাচ্ছেন, আমরা ভাবতে পারি? আর আমরা 5 পা যেতে গেলেও কিন্তু আগে মোটর সাইকেল না হলে যাচ্ছি না, যেতে চাইছি না। অর্থাৎ আমাদের মেকানিজমটা বেশি প্রাধান্য পাচ্ছে, আমাদের ফিজিক্যালিজম সেটা কিন্তু অ্যাবলিশ। যার জন্য কি হয়েছে, আমাদের যেমন আমরা সবচাইতে বেশি উদাহরণ ভালো দেখতে পাই, পুলিশ ডিপার্টমেন্টের লোক দেখলেই দেখি যে তাদের শারীরিক কন্ডিশনটা কি, ঠিক সেই রকম আমরা প্রত্যেকেই আজ হয়ে যাচ্ছি। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু পরিমিত আকারে এক্সারসাইজ, এই ছবিটার মাধ্যমে আমরা যদি স্লো জগিং সবাই গ্রুপ মতো, এতে আনন্দ বিনোদন যেমন হবে, ঠিক সেই রকমই ক্যালোরি লিবারেশনের মাধ্যমে আমরা এক্সেসিভ খাওয়ার ফলে যে ক্যালোরি ডিপোজিশন হচ্ছে, সেই ডিপোজিশন অফ ক্যালোরি, আর যখন আমরা যাচ্ছি না তখন এই ক্যালোরিটা ডিপোজিট ইনটু ফ্যাট tends to increase our so many diseases। এই আমরা কম বয়সেই দেখা যাচ্ছে অনেকে মৃত্যু পথযাত্রী হচ্ছে শুধুমাত্র একটা কারণে,
মেকানিজমের দিকে ব্যস্ত হয়ে নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে মেনটেন না করে এবং ফিজিক্যাল লেবার না দিয়ে, অর্থাৎ পরিমিত এক্সারসাইজ না করার জন্য। যাই হোক, এটা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকে মুখে বলি কিন্তু কাজে করি না। আমাদের অবশ্যই করা উচিত। যদি আমরা ইমপ্লিমেন্ট না করি তাহলে কিন্তু আমাদের এই ভোগান্তি হবে, আমাদের আলোচনা করেও কিছু লাভ নেই। এই যে এখানে বিভিন্ন, আবার একটা যদি আমরা দেখি যে ফিটনেসের জন্য সামগ্রিকভাবে কি ধরনের এক্সারসাইজের মধ্য দিয়ে, গ্রুপ এক্সারসাইজ যার মধ্য দিয়ে যেমন আনন্দ বিনোদন হবে, তেমন ঠিক সেইভাবে সময় অতিবাহিত করে আমাদের এক্সেসিভ এনার্জি বা এক্সেস এনার্জি লিবারেট করতে পারবো, আমাদের সুস্থ শরীর এবং সুস্থ মন গড়ে উঠবে। ফিজিক্যাল ফিটনেস হেল্পস টু ইনক্রিজ দ্য ডেভেলপমেন্ট অফ নেশনস হেলথ। ইট হেল্পস টু ইনক্রিজ পার ক্যাপিটা ইনকাম। যেটা আমরা যত যাই করি, কোনো কিছু উন্নতি করতে গেলে কিন্তু আমাদের দরকার মানি, অর্থাৎ পয়সা। পয়সা অর্জন করতে গেলেই আমাদের কাজ করতে হবে, কাজ করতে গেলেই সুস্থ শরীর গড়তে হবে, সুস্থ শরীর গড়ার জন্য আমাদের নির্দিষ্ট সময় করে ব্যায়াম করতে হবে এবং নির্দিষ্ট সময় ধরে খাবার খেতে হবে, নির্দিষ্ট সময় বিশ্রাম করতে হবে। এই তিনটে জিনিস আমরা যদি না নিজেরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের এই আলোচনা বৃথা এবং ফিজিক্যাল এডুকেশনের সিলেবাসটাও বৃথা, বা ফিজিক্যাল এডুকেশন কোর্সটাই আজ অনেক ছাত্রছাত্রীদের কাছেই শুনতে পাই, বা আমরা নিজেরাও মনে করি যে এক এক সময় নিজেদেরই খারাপ লাগে কিছু কিছু ক্ষেত্রে যখন দেখি যে শারীর শিক্ষা আমরা মুখে বলেই খালাস, অর্থাৎ সিলেবাসটাকে তুলে ধরলাম কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে নিজেরাও যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে করি না, আর স্টুডেন্টরাও সেই ক্ষেত্রে কোন দিকে গেলে আমি সহজে নাম্বারটা পাবো সেই পদ্ধতি অবলম্বন করার চেষ্টা। আর যদি আমরা সমস্ত শিক্ষক শ্রেণী এক হই যে এই কাজটা, এই প্রোগ্রামটা বা এই অ্যাক্টিভিটিটা সঠিকভাবে সবাই না করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, পানিশমেন্ট রাখতে হবে, অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে, আমরাও ঠিক হয়ে যাব। আমাদের যে লুফলস গুলো আছে সেটাও কিন্তু ছাত্রছাত্রীদের জন্যই আমরাও নিজেদেরকে ঠিক করব, করার চেষ্টা করব। তাহলে আমাদের ডেলি লাইফটাও, অর্থাৎ লাইফস্টাইল অবশ্যই সুন্দরভাবে গড়ে উঠবে এবং ফিটনেস থাকবে। ফিটনেস মানে নেশন, অর্থাৎ ফিটনেসই হচ্ছে আমাদের দেশের সম্পদ। যেমন আমি ঠিক কোভিডের আগেটাই বলি, এই অবস্থায় দাঁড়িয়ে পারে ক্যাপিটা ইনকামে পৃথিবীর মধ্যে কোন দেশ টপে সঠিক বলতে পারবো না, কিন্তু 2020 সাল পর্যন্ত বেশ কয়েক বছর পার ক্যাপিটা ইনকামে আগিয়েছিল কাতার, নাম্বার 1 পৃথিবীর মধ্যে। সেই কাতারের হয়তো ধরলাম তাদের খনিজ পদার্থের জন্য তেলটা হচ্ছে তাদের ভীষণভাবে সম্পদ, কিন্তু কেউ ফাঁকি দিয়ে কোনো কাজ করার মানসিকতায় নেই। প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে চলে, বাড়ির মহিলারা, পুরুষরাও কোনো কাজকে ছোট না ভেবে নিজেরা নিজেদের সব সময় নিজেদের কাজের মধ্য দিয়ে নিজেদেরকে রোজগার বাড়ানোর যে ইচ্ছা, এবং সঠিকভাবে যখন আমরা সঠিকভাবে রোজগার করব তখন বৃথা খরচ করব না, করতে পারবো না, সঠিকভাবেই খরচ হবে। আর ওই মানসিকতা যখন তৈরি করব তখন কিন্তু আমাদের দেশের সম্পদ বাড়বে, দেশ শক্তিশালী হবে। আর আমাদের ব্যক্তিগতভাবে, ফ্যামিলিগতভাবে তো হবই। তখন কিন্তু আমাদের এত মেডিকেল পারপাসের এক্সপেন্স করতে হবে না। Good health is the wealth of the nation. It can be built and maintained only through scientific exercise in the physical education program. এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম যে তার নির্যাস কিন্তু এটাই, এই যে গ্রুপগতভাবে এক্সারসাইজ। Fitness is specially explained as the ability of an individual to live a happy and well balanced life, অর্থাৎ সুন্দরভাবে এবং ভারসাম্য রেখে জীবন ধারণ করা। এবং আজকালকার জীবনে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইলটা সকালে ঘুম থেকে উঠে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত আমি কিভাবে, কোন সময় কতটা কাজ করব, কতটা পড়াশোনা করব, কতটা কাজ ঘুমাবো, কতটা কি পরিমাণ কতটা খাবার খাবো,
তার উপর নির্ভর করবে আমাদের লাইফস্টাইল আর কতটা বিশ্রাম নেব, এছাড়া কখনোই সম্ভব নয়। আর ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম সেটাই শেখায়। It involves not only physical but also intellectual, emotional, social, and spiritual aspects of an individual or athlete. It is the responsibility of every country to promote the physical fitness of its citizens. এটার সাথে আবার ইন্টারডিসিপ্লিনারি যে মূল্যবোধ বা মূল্য সেটাও আসছি। Specialized branches, suppose scientific knowledge, studying physical culture and sports and the process of physical education, that is the sociology, history, organization and management, theory and methodology of sports, specialized anatomy, physiology, biomechanics, exercise physiology, biochemistry, biophysics, medicine, hygiene, health, nutrition, psychology, etc., and so on, have been formed in the process of development of scientific research and the practice of physical education. That means, আমরা যদি a physical education, it is the correlated with another discipline also, like as history, like as philosophy, sociology, psychology, biomechanics, physics, etc., nutrition, exercise physiology, অর্থাৎ এইগুলো আমরা যখন একসাথে কারিকুলামের মধ্যে নিয়ে আসছি, আমাদের হেলথ, স্বাস্থ্য কিভাবে গড়ে উঠবে সেই জিনিসটা সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করছি। এবং একজন মেন্টাল টেম্পারামেন্ট একটা কিরকম সিচুয়েশনে অ্যাডভার্স এফেক্টে কিভাবে মন শক্ত রেখে কাজটা সম্পন্ন করতে পারবো, সেটা কিন্তু এই সাইকোলজিক্যাল অর্থাৎ সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি, এটা আমাদের শেখাবে কাউন্সেলিং এর মাধ্যমে। আমাদের জিওগ্রাফিক্যাল কন্ডিশনের মাধ্যমে এগুলো চেঞ্জ হয়। সাপোজ আমরা যদি এখন কাশ্মীরে যাই, কাশ্মীরে গেলে যে ওয়েদারটা পাবো আমাদের নিশ্চয়ই এখানে সেই ওয়েদার নয়। আমরা এখানে যে ক্রিয়েটিভিটি বা খেলাধুলোগুলো করতে পারবো বা প্রোগ্রামগুলো সহজে করতে পারবো, ওখানে গিয়ে সেগুলো পারবো না। বা হিল এরিয়ায় সেখানে যেগুলো সহজে করতে পারবো সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে তার মধ্য দিয়ে আমাদেরকে সেইভাবে গ্রহণ করতে হবে। এটা আমাদের একটা ফিনান্সিয়াল কন্ডিশনকেও বাড়ায়। আর কি, এটা আমাদের ট্যুরিজমকেও স্বপ্ন দেখায় এই স্পোর্টসের মাধ্যমে বা এই ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে, অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমে, বা যেটা আমাদের ফিজিক্যাল এডুকেশন একটা পার্ট। ঠিক এখানে দেখানো হচ্ছে অ্যাক্টিভিটি, সাপোজ একটা স্টার্টিং প্র্যাকটিস করছে, এটা আমরা যখন এই পদ্ধতিটা শিখছি সঠিক নিয়ম কানুনের মাধ্যমে, তখন এক প্রয়োগ, আরেক প্রয়োগ যখন আমরা ওই টাইসন গে বা আমাদের বর্তমান যে উসেইন বোল্ট আছে সর্বোচ্চ পর্যায়ে সাফল্য লাভ, তখনই কিন্তু কোচিং পর্যায়ে আলাদাভাবে আমরা দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এই জায়গাটা শিখতে হবে কিভাবে আমরা তারটা সঠিকভাবে নেব এবং কি করলে সাফল্য লাভ হবে, সেই মতো করে তার মোটিভেশন লেভেলটাকে বাড়িয়ে দেওয়া, দিয়ে কিন্তু তাকে আলাদা ব্রাঞ্চ ওয়াইজ তাকে পাঠিয়ে দেওয়া বা মোটিভেট করা। ফিজিক্যাল এডুকেশন ফস্টার সোশ্যাল কম্পিটেন্স অ্যান্ড আদার সোশ্যাল ভ্যালু, অলরেডি এগুলোকে সাহস যোগায় বা তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই মানসিকতাগুলোকে গড়ে তোলে, সাহসী করে তোলে। ইট ইজ অ্যান এক্সেলেন্ট মিডিয়াম ফর দ্য ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ হিউম্যান নেচার, অর্থাৎ এর মধ্য দিয়ে বোঝাপড়া এবং তাদের আগিয়ে চলে। পোটেন্সিয়ালিটিজ অ্যান্ড ইম্প্যাক্ট অফ ফিজিক্যাল এডুকেশন আপন ম্যান ইজ বিং রিয়েলাইজড মোর অ্যান্ড মোর, অর্থাৎ এর মাধ্যম দিয়ে মানুষ সহজে নিজেদেরকে বাস্তব জ্ঞান সম্পন্ন হবে এবং আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা এরই প্রোগ্রাম, আমরা যদি পার্টিকুলার যোগাসনে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি, তখন কিন্তু যোগা স্পেশালাইজড গেম or discipline, otherwise it is a part and parcel of a physical education program. আমরা সেই কনসেপ্টে যদি এই ভামরি বলি বা অনুলোম বিলোম, আমাদের সিলেবাসও সেইভাবে দেওয়া আছে বা কারিকুলামে অন্তর্ভুক্তি ঘটানো হয়েছে,
এগুলো এক একটা পথ কিন্তু সুস্থ শরীর নিজেদেরকে গড়ে তোলার জন্য যেমন প্রিভেন্টিভ হিসাবে তেমন কিউরেটিভ হিসাবে এগুলো প্রয়োগ হয়। যেমন এই যে প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ মেজার, টুডে ম্যান হ্যাজ মেড ট্রেমেন্ডাস progress in almost every walk of life. Today we can claim that we are modern and civilized, but cannot claim that we are genuinely happy, because এটা আমরা সবাই জানি, because we are always want to earn more and more, but we do not want to excess energy by spending through exercise. We are not interested about that, so that we can say today modern life is facing different types of stresses as mental, emotional, social, economical, intellectual, etc. অর্থাৎ আমরা এই যে যখন এইগুলো আমাদের শরীরের দিকে মন না দিয়ে আমরা শুধু আর এবং মেকানিক্সের উপর বেশি বিশ্বাস করে, অর্থাৎ মেকানিজমের উপর আমরা জীবন ধারণে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেখানে আমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্রেস থেকেই আমাদের ওয়েট বাড়লেই বিভিন্ন রোগ বাড়ে এবং তার থেকে মেন্টাল রোগ বাড়বে, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, এই যে ইমোশনাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল, ইন্টেলেকচুয়াল সব দিক থেকে সমস্যার সৃষ্টি হবে বা হচ্ছে। সেই জন্য আমাদের যেমন আগে যদি আমরা এগুলো প্র্যাকটিস করি, সাপোজ এই সর্বাঙ্গাসন দেখানো হচ্ছে, এটাকে যদি আমরা করি সর্ব অঙ্গের আসন, সর্বাঙ্গাসন, তাহলে আমরা কিন্তু নিয়মিত করলে আমাদের এই ধরনের আমরা রোগ থেকে বা সমস্যা থেকে যেমন দূরে থাকতে হবে অ্যাজ এ প্রিভেন্ট মেজার, আবার ঠিক হয়ে গেলে আস্তে আস্তে আমাদের রোগ সারানোর জন্য আমরা এগুলোকে রোগ সারানো বা নিজেদেরকে সারিয়ে তোলার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য এই পথগুলো অবলম্বন করতে পারি বা করিও, এবং আমরা সেইগুলোই কিন্তু সবাই প্রত্যেকেই জানি বা এগুলো প্রেসক্রাইব করি। শুধু করলে হবে না, আমাদেরকে বাস্তবে আসতে হবে, বাস্তব প্রয়োগে আসতে হবে। ঠিক আমরা যেমন জিম ইউজ করি, যেমন ডেভেলপমেন্টের জন্য, পেশি শক্তি গড়ে তোলার জন্য, আমাদের যদি পেশি যখন ডায়ামিটারে বাড়ছে, তখন আমরা থ্রু এক্সট্রা ওয়েট outside of our body, suppose if we use the gym with extra weight over than our body weight, it increase our muscle strength. আমরা সেইভাবেই কিন্তু আমাদের স্ট্রেংথ অর্জন করি। যেমন এই যে এখানে দেখাচ্ছে জিমে কিছু ওয়েট নিয়ে এক্সারসাইজ করা হচ্ছে, বাইসেপস মাসেল আমরা যদি দেখি, ট্রাইসেপস মাসেলের অবস্থানটা দেখি, তাহলে বুঝতে পারবো। আবার এই আমরা এটাকে আমাদের চলিত কথায় বলি জিম বল, জিমনাসিয়ামে এই বলটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি অ্যাজ এ প্রিভেন্টিভ অর কিউরেটিভ। এই যে বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো আমরা ব্যবহার করছি, এর মধ্য দিয়ে আমরা আমাদের ওয়েল ব্যালেন্সড লাইফ লিড করি এবং ডেলি লাইফ সেইভাবেই আমরা আমাদের নিজেদের করার চেষ্টা করি। ফিজিক্যাল এডুকেশন ক্যান হেল্প to promote a more peaceful world by instilling a spirit of fair play and every child helping in the development of healthy and physically fit individuals, mentally and emotionally sound, fostering social equality, furthering democratic procedures, developing an appreciation of the simpler things as against the collection of great possession and material wealth. অর্থাৎ এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছিলাম বা বলছি তারই নির্যাস এটা। সো we have lacked so many things, still we have opportunity to progress. In this regard, there is a need to set up a National Council of Physical Education and Sports by the Ministry of Human Resource and Development, Government of India.
to frame and implementation nationwide physical education sports policy and physical education program, although already set up NCTE. এনসিটির মাধ্যমে যে রিজিয়ন বেসিসে করা হয়েছে, দেখা যাচ্ছে যে আমাদের রিজিয়নাল এনসিটি যা করছে এটা অল ইন্ডিয়া বেসিসে একটা যদি কমন ফ্রেমে না আসে, তাহলে কিন্তু আমরা এই রিজিয়নাল বেসিসে নিজেদেরকে কিছু টুইস্ট করিয়ে বিভিন্ন রকম ভাবে কারিকুলামটাকে ডিজাইন সেট করছি, যেটা আমাদের কিন্তু অনেক কিছু ধরা পড়ছে। যে সাপোজ ক্লাইমেটিক কন্ডিশনকে কেন্দ্র করে আমাদের যদি সবার ক্ষেত্রে সমান সময় করা হয়, আমরা যেটা ফেস করছি বেশি এই বর্ষার সময় দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিভাবে নিতে হচ্ছে, কিছু কিছু অ্যাক্টিভিটিকে তার মডিফাই করা উচিত, বা কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যাচ্ছে তারা তাদের মতো সেট করে নিয়ে কিছু করছে। কিন্তু যদি আমাদের লক্ষ্যটা এক থেকে ওটাকে মোল্ডিং করা হয়, তাহলে কিন্তু সেটা একটা জায়গায় পৌঁছবে। এই অনুযায়ী অল ইন্ডিয়া বেসিসে কাউন্সিলটা অ্যাক্টিভ হওয়া দরকার, যেমন ইউজিসি আছে ঠিক সেইভাবেই, এটা আমার মনে হয়। সেই অনুযায়ী আমাদের যদি এটাকে কেন্দ্র করে আমাদের অ্যাকচুয়াল যদি শারীরশিক্ষার ব্যাপারটা বলতে চাই, তাহলে কিন্তু আমাদের একজন গ্রেট স্টেটমেন্ট অফ স্বামী বিবেকানন্দের যদি উদ্ধৃতিটা আমরা ধরি, তাহলে বুঝতে পারবো। বিফোর ড্রন কনক্লুশন আই এম মেনশনিং দ্য গ্রেট statement of Swami Vivekananda, which is more meaningful to easy understand. First of all, our young men must be strong. Religion will come forward, afterward. Be strong, my young friends. That is my advice to you. You will be nearer to heaven through football than through the study of the Gita. These are bold words, but I have to say them, for I love you. I know where the shoes pin. এখানে যদি আমরা দেখি, এই যে আই লাভ ইউ, তার মানে আমি তোমাদের ভালোবাসি। এই ভালোবাসি বলে তিনি এই কথাটা জোর দিয়ে গুরুত্ব দিয়ে বলতে পারছেন, বলছেন, বাস্তব জগৎটাকে তুলে ধরেছেন। এইটা আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। সবই দরকার। সাপোজ আমরা গীতা পড়বো, কিন্তু তার আগে আমাদের নার্ভকে স্ট্রং করতে হবে, মাসেলকে স্ট্রং করতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে। সেটা স্ট্রং করতে গেলে কি করতে হবে? এক্সারসাইজ। এবং ফুটবল খেলার কথা বলেছেন, খেললে কি হয়? আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়, আমাদের শরীরের মধ্যে কোঅর্ডিনেশন গড়ে ওঠে এবং সমস্ত দিক থেকে আমরা শক্তিশালী হই, যেটা শারীরিক মানসিক সব দিক থেকেই। তাই জন্যই বলছেন যে religion will come first of all, or strong men that must be strong, religion will come afterward. Be strong, my young friend. That is my advice to you. You will be nearer to heaven through football than through the study of the Gita. অর্থাৎ ফুটবল খেললে আগে শক্তি সবল হবে, মন শক্তিশালী হবে, তবেই কিন্তু তুমি ভালো করে পড়াশোনাটা করতে পারবে। যেটা আমাদের সবচাইতে সমস্ত গার্জেনদের বোঝা উচিত, বা আমাদের সমস্ত টিচারদের এইটাকে পাথেয় করেই আগানো উচিত, যে আমরা যদি শরীরে মনকে সুস্থ করতে পারি, শক্তিশালী করতে পারি, তবে কিন্তু পড়াশোনা করতে পারবো, পড়াশোনা করে সবার সেবা করতে পারবো, আর আনন্দের সাথে আমাদের কর্ম সম্পাদন করতে পারবো। These are bold words, but I have to say them, for I love you. You will understand the Gita better with your biceps, your muscles a little stronger. You will understand the mighty, genuine and mighty strength of Krishna better with a little of strong blood of you. You will understand the Upanishads better and the glory of the Atma when your body stands firm on your feet, and you will feel yourselves as men. That means আমরা যখন এইভাবে স্ট্রঙ্গার হবো, আমরা যখন বুঝতে পারবো, তখন আমরা ওই বিভিন্ন সুগুণগুলো
উপলব্ধি করতে পারবো বা প্রয়োগ করতে পারবো, তখন আমরা নিজেদেরকে একজন মানুষ বলে মনে করতে পারবো এবং নিজেরা কিছু নিজেদেরকে গড়ে তুলতে পারবো এবং শক্তিশালী নেশন গড়ে তুলতে পারবো, যেটা জাতির সম্পদ এবং জাতি সর্বাগ্রে যাবে। এবার আমরা যদি কনক্লুড করি, অর্থাৎ physical education is the best discipline which can help to build a happier and a more peaceful world. If we want peace, if we want the world free from corruption, keep free from unsocial work, we have to introduce physical education and sports as mandatory subject from primary school to university. This is our main aim for our nation, through which we can develop or strong the nation. Then we can fly our flag on the top of the world. Lastly, I can say, keep fit, be strong and sound, earn, sacrifice, and enjoy your healthy, wealthy, and wise life. Join in the physical education program. This is my opinion. Thank you very much. সত্যি মানে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে তাকে অনুকূল বানানো যায়, আজকে আমরা তার প্রত্যক্ষদর্শী। আমাদের এই ৭৯তম পর্ব সত্যি একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো। একটা আকস্মিক ঘটনা, যেটির কারণে স্যার বাড়ি ফিরতে পারেননি, কিন্তু বাড়ি ফিরতে না পারার এটা কোনো অজুহাত নয়, বরঞ্চ সেইটাকেই হাতিয়ার বানিয়ে আজকে আমাদের স্টেশনে বসে স্যার যেভাবে এই পর্বটি সমাপ্ত করলেন, আমি একজন শারীরিক শিক্ষার শিক্ষার্থী হিসাবে স্যারের চরণে আরো একবার প্রণাম জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ তথা আমাদের শিক্ষার্থী সবার পক্ষ থেকে স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং সেই সঙ্গে সঙ্গেই এই পর্বটিকে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য খুব অল্প প্রশ্ন নেব আজকে। আমরা জানি স্যার একটু প্রতিকূল পরিস্থিতিতে আছেন, তবুও অল্প কিছু প্রশ্ন যদি কোনো থাকে আমাদের শিক্ষার্থীদের, তারপর আমরা সাজেশনের দিকে যাব। আমি কোয়েশ্চেন অ্যান্সারের জন্য সেশনটা ওপেন করছি। আচ্ছা, আমি একটু বলি যারা আছেন হ্যাঁ, যে অবশ্যই এটা কিন্তু 1 মিনিট স্যার, মৃত্যুঞ্জয় কে কে আছে একটু ওনাদেরকে একটু নামগুলো বলে ইয়ে করো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সঙ্গে অধ্যাপক পরিমল দেবনাথ স্যার, পরিমল দেবনাথ মহাশয় আছেন আমাদের সঙ্গে, অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্যার, যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, ডক্টর সুব্রত মল্লিক স্যার, বিখ্যাত ক্রীড়া বিজ্ঞানী, এবং আমি আপাতত স্যারদেরকে দেখতে পাচ্ছি। কিছু স্যারের বাইরে কোনো স্যার আছেন কি? কি এখন আর নেই, আমাদের অজয় বাবু আছেন, অজয় বাবু আছেন। আচ্ছা আচ্ছা, আমাদের সাজেশন আসার আগে স্যার কি বলছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন স্যার, প্লিজ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলুন স্যার, প্লিজ। হ্যাঁ বলছি, যাই হোক আমি আমার স্যারেদের প্রণাম জানাই, পরিমল বাবুকে বা দিলীপ বাবুকে বা আরো যারা আছেন। হয়তো কি বলেছি জানি না, কিন্তু আমি আমার মতটা প্রকাশ করার চেষ্টা করেছি এবং আমাদের বাস্তবে যেটা ঘটছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি, যার মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা জায়গায় পৌঁছানো উচিত। বা আমরা যেহেতু শারীরিক শিক্ষা একটা ফ্যামিলি, সেই হিসাবে কিন্তু কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো সায়েন্টিফিক নলেজ কিছু তুলে ধরা যেতে পারত অন্য লেকচারের মাধ্যমে, কিন্তু সেটা যায়নি। এই কারণে আমাদের সবচাইতে প্রাসঙ্গিক এটাই, কারণ না হলে আমরা তো সব বিভিন্নভাবে বিভিন্ন সায়েন্সের প্রোগ্রামকে নিয়ে আজ অনেক, আমি সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বলছি, ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, অন্যভাবে কেউ নেবেন না, থ্রু আউট ইন্ডিয়া বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় ঘোরাফেরা করি, খেলাধুলো পারপাসে
এই শারীরশিক্ষার পারপাসে। সেই উদ্দেশ্যেই বলছি যে আমরা কিন্তু বিজ্ঞানের প্রয়োগ অতি অবশ্যই, বিজ্ঞানের প্রয়োগ ছাড়া হবে না, কিন্তু যে অবস্থায় আমরা ফিজিক্যাল এডুকেশনিস্ট হিসাবে নিজেদেরকে তুলে ধরতে পারি বা তুলে ধরা উচিত, সেই জায়গায় কিন্তু আমরা একেবারে টোটালি আলাদা একটা সায়েন্সের জায়গায় গিয়ে আমরা নিজেদেরকে সায়েন্সের সাবজেক্টের যেভাবে তুলে ধরার চেষ্টা করি সেটা হয়তো কাম্য নয়। অবশ্যই সায়েন্সের সাথে থাকবে, উইদাউট সায়েন্স উই কান্ট প্রুভ দ্য ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য বেস্ট ডিসিপ্লিন অ্যামং দ্য আদার ডিসিপ্লিন, অল ডিসিপ্লিন। তবু বলছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি হয়তো কথাগুলো বলছি বা বলেছি। এখানে যদি কিছু কারুর আমি অর্থাৎ আর্গুমেন্টারি কিছু কথা বলে থাকি, অবশ্যই কোশ্চেন একটু করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বলে নি, আমি অ্যাকচুয়ালি এখন সবাই প্রত্যেকে বুঝতে পেরেছেন বোধহয় ডিস্টারবেন্সটা। আমি বেলুড় স্টেশনে বসে আছি, বেলুড় স্টেশনে বসে করছি, আলাদা করে একটা নিরিবিলি জায়গা পেলাম না এই বৃষ্টি বাদলার সময়, সেই জন্য একটা জায়গা এক সাইডে গিয়ে বসে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। স্যার আপনার এই অফুরন্ত Thank you. এনার্জিকে আমাদের আরো একবার আপনার এই অফুরন্ত এনার্জিকে আমাদের প্রণাম স্যার। স্যার এই ইন ট্রু সেন্স মানে আপনাকে সাজেশন দেওয়ার মতো কোনো ধৃষ্টতা আমার নেই। মানে আজকের এই ক্লাসটা শুনে আমি যেটুকু উপলব্ধি করলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নিড অফ ফিজিক্যাল এডুকেশন ইন মডার্ন কারিকুলাম বা মডার্ন সোসাইটি, এই বিষয়ে আপনি বারবার আলোকপাত করলেন আজকের বিষয়ে বলে আমার মনে হলো। স্যার একটা প্রশ্ন পেয়েছি হোয়াটসঅ্যাপে, আপনি একদম প্রথমের দিকেই অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে একটা স্টুডেন্ট প্রশ্নটা তুলে ধরেছে, আমার খুব ভালো লাগলো স্টুডেন্টের প্রশ্নটা দেখে, যে সেখানে আপনি ফিজিক্যাল অবজেক্টিভের কথা বলেছেন, মেন্টাল অবজেক্টিভের কথা বলেছেন, ইমোশনাল অবজেক্টিভের কথা এবং সোশ্যাল অবজেক্টিভের কথা বলেছেন, আলাদা করে স্পিরিচুয়াল অবজেক্টিভের কথা বলেননি। তাই স্পিরিচুয়াল অবজেক্টিভটা এক্স্যাক্টলি আমি ওই জায়গাতে হয়তো বলিনি এই জন্য যে আমরা কিন্তু ফিজিক্যাল এডুকেশনের যে বাস্তব আমরা পড়াচ্ছি বা জানাচ্ছি ছেলে মেয়েদের, তার উদ্দেশ্যকে কেন্দ্র করে সেই অনুযায়ী ওখানটা তুলে ধরার চেষ্টা করেছি। পরে কিন্তু আমি স্পিরিচুয়াল বা স্পিরিচুয়ালিজমের কথাটা উল্লেখ করে গেছি, এবং ওই জায়গায় আমাদের ইন্ডিয়া কোন জায়গায়, যার জন্য ফিজিক্যাল এডুকেশনের যে আমাদের ডেভেলপমেন্টাল পর্যায়ে কোনটার উপর কখন গুরুত্ব দিয়ে এই জায়গায় এসেছে এবং কোনটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমরা স্পিরিচুয়াল জায়গাটা ওই জন্য ইন্ডিয়া আজ টপে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড স্পিরিচুয়ালিজমের দিক থেকে। এই জায়গাটা কিন্তু আমি গুরুত্ব দিয়েছি ওই ইন্টেলেকচুয়াল, এবং যখন মেন্টাল ক্যাপাসিটিটা ওই সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, এই থেকে যখন ওই সিম্প্যাথি, কোঅপারেশন, হিউম্যানিজম, এই কথাগুলো আসে না, তারপরেই কিন্তু আমাদের শুরুটা হয় স্পিরিচুয়ালিজম। আমরা প্রথমে স্পিরিচুয়ালিজমের মানেই বুঝবো না, বুঝিও না। একটা সাধারণ শারীরিক শিক্ষার ছেলেকে যদি স্পিরিচুয়ালিজম কথাটা বলি, তাহলে কিন্তু অর্থই বুঝবে না। স্যারেরা বলছি এক কান দিয়ে ঢোকালো, এক কান দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ওই জায়গাটা নিজেরা আসতে হবে। যার জন্য আগে মেডিটেশনের জায়গাটা এনেছি আমি, যে ওই একাগ্রতা পর্যায়টা কোথায় নিয়ে যায় মানুষকে, ওই জায়গাটাতে আসতে হবে। আগেকার মুনি ঋষিরা গুহায় বসে ধ্যান করতেন বা বিভিন্ন নীরব প্লেস। আজ যদি রামকৃষ্ণ দেবের কথা বলি, কি যে ধ্যান করতে হবে কোথায়, মনে, কোণে, বনে। অর্থাৎ এই লোকালয়ের মধ্যে হবে না, এই আমাদের গ্রুপের মধ্যে হবে না। তাহলে ওই জায়গায় গিয়ে মনের একাগ্রতাকে বাড়িয়ে মনের জোর আনতে হবে, যেটা কিনা আমরা বুঝতে পারবো আধ্যাত্মিকতা কি। আমরা এই সাধারণের মধ্যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিজম বা স্পিরিচুয়াল কোয়ালিটিটা কি সেটা কিন্তু বুঝতে পারবো না, বোঝার জায়গাও নেই। আমি, আপনারা হয়তো অন্যভাবে নেবেন না আমাকে, আমি নির্দিষ্ট সময় একটা আমার মতো করে ধ্যান করি। খেয়াল করে দেখবেন আমার ব্যবহার লাইফে আমাকে কোনো কিছু মানে স্পর্শ করতে পারে না এইসব ব্যাপারে, যার জন্য আমি আমার মতো থাকি।
এই যায় বোধটা কিন্তু তৈরি হয়েছে, যে বললাম না যে ইষ্ট দেবতার নাম স্মরণ করবো, প্রথমে করতে 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 প্রথমে মনটা ছুটে চলে যাবে, তখন মন অন্য জায়গায় দুষ্কর্মের জায়গায় যাবে, দুর্বোধ জায়গায় যাবে। ওইটাকে যখন রেগুলার নিয়ম করে বসবো, অটোমেটিক্যালি আমাদের মেন্টাল স্ট্রেংথ এবং আস্তে আস্তে ওই জায়গাটার প্রতি আমরা আকৃষ্ট হব। ওই জায়গা থেকে কিন্তু আধ্যাত্মিকতা বাদ শুরু হবে, তার আগে কিন্তু বোঝার উপায় নেই। ওই জন্য স্পিরিচুয়ালিজম কথাটা বারবার ইউজ করিনি আমি। বারবার ইউজ করতে গেলে ওই শুধু একটা বোধগম্য বা বোধগম্যহীন ওয়ার্ড শুধু উচ্চারণই হবে। আজ আমি তো জোর গলায় বলতে পারি, কতজন আমরা ওই পথে নিজেদেরকে প্রয়োগ করি না, শুধু পয়সা রোজগার এবং কে কোথায় কোন জায়গায় টপে যাব, কোন জায়গায় কোন স্যারেদের আগে বা তাদের সাথে বসবো, গলা মেলাবো, এই মানসিকতা নিয়ে আমরা চলছি। আমার কথাও বলছি, আমি তার বাইরে নয়। কিন্তু এইটাকে যতটা আমরা কন্ট্রোল করতে পারবো, ততটা অ্যাপ্লিকেবল হবে বা ততটা ইমপ্লিমেন্টেড হবে অফ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট। যখন নিজের কাজটা নিজে নিভৃতে, ওই যে মনে কোণে আর বনে, অর্থাৎ নিভৃতে নিজের ডিউটিটা পালন করব এবং নিজের কাজটা করে যাব, তখন কিন্তু আমাদের সফল প্রয়োগ হবে শারীর শিক্ষা কারিকুলাম। আমার বক্তব্য কিন্তু এটাই। ওই জন্য স্পিরিচুয়ালিজম বা স্পিরিচুয়াল কথাটা বেশি ব্যবহার করিনি। অশেষ কৃতজ্ঞতা স্যার। হয়তো করতে পারলে ভালো হতো। হ্যাঁ, অশেষ কৃতজ্ঞতা স্যার, এই ক্ল্যারিটিটা একটু প্রয়োজন ছিল, কারণ আমাদের শিক্ষার্থীরা বিপিএল এর একজন শিক্ষার্থী প্রশ্নটা তুলে ধরেছেন এবং আমরা আশা করি আমরা যাদের প্রশ্ন ছিল তারাও এটা বুঝতে পেরেছেন। অশেষ ধন্যবাদ স্যার। এরপর আমরা একটু সাজেশনের দিকে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক পরিমল দেবনাথ স্যার। আমি স্যারকে অনুরোধ করব আজকের এই আলোচ্য বিষয় সম্বন্ধে বা আমাদের এই পর্ব সম্বন্ধে যদি কিছু সাজেশন বা তার কিছু বক্তব্য তুলে ধরেন। মৃত্যুঞ্জয় স্যার, উনি লেফট হলেন স্যার, এখনই। স্যার, স্যার গুড ইভিনিং, প্রণাম জানাই স্যার। সরি স্যার এখনই লেফট হলেন। ও হো হো হো। আমরা এরপরে আচ্ছা। সাজেশন নেব। আমাদের সঙ্গে আছেন আর একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, ডক্টর সুব্রত মল্লিক স্যার। আমি স্যারকে অনুরোধ করব আজকের এই আলোচনা প্রসঙ্গে যদি কিছু মূল্যবান সাজেশন তুলে ধরেন। স্যার প্লিজ। আমি হয়তো সবাইকে নমস্কার প্রথম জানাই, শুভ সন্ধ্যা। আমি একটু লেট হয়েছিল আমার এটা খুলতে। আমি একটু বাইরে বেরিয়ে গেছিলাম একটু বিশেষ কাজে। তো আমি যতটুকু শুনলাম তাতে বেশ ভাল লাগলো আপনার কথা, এবং আপনার বক্তব্যগুলো খুব স্পষ্ট এবং স্পষ্ট করে বলা। অনেক সময় আমাদের মনের গভীরে যে কথাগুলো আছে সেগুলোকে স্পষ্ট করে তুলে ধরা, সেটা কিন্তু সবার দ্বারা কিন্তু হয় না। যেই জিনিসটা আমি খুব ফিল করি আলাপনে আমাদের মৃত্যুঞ্জয় বাবু এবং কেশব বাবু, আপনারা যাদেরকে নিয়ে এসছেন আগের এপিসোড গুলোতে, তারা যেরকম ভাবে চেষ্টা করেছেন সেই জিনিসটাকে তুলে ছাত্রদের সামনে রাখতে এবং আমাদের সকলের সামনে রাখতে, সেটা সত্যি মানে প্রশংসাযোগ্য। তো আমার মনে হয় যেটা স্পিরিচুয়াল ব্যাপারটা, যে জিনিসটা আমার একটু ইন্টারেস্টিং লাগে ওই ব্যাপারটা, স্পিরিচুয়ালিটি এমন একটা ব্যাপার যেটা একটা সেলফ ফিলিং এর মতো লাগে। যেমন কি আমি স্পিরিচুয়ালিটি কিরম ভাবে পাই, আমি সব ধরনের মানুষের সাথে, এটা আমার একটু ভাগ্য ভালো যে আমি ডাক্তার বলে আমাকে মানে ইকোনমিক্যালি সব স্ট্যাটাসের মানুষের সাথে মিশতে হয়, এবং রিলিজিয়ান ক্ষেত্রেও আমাকে ডিফারেন্ট রিলিজিয়াস সবই মানুষদের সাথে মিশতে হয়। মিশে গিয়ে এই কমিউনিকেশনটা আমাকে পরিচয় দেয় আমি কোথায় আছি। এই যে আমি কোথায় আছি, এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশন হচ্ছে সেলফ আইডেন্টিটি, এবং সেলফ আইডেন্টিটিটা ডেভেলপ করতে গেলে প্রচুর মানুষের সাথে মিশতে হবে, এবং নিজেকে কখনো আমি চেষ্টা করব না যে আমাকে প্রতিপন্ন করার, বরং আমি সবার কথা শুনবো। সবার কথা যদি শুনতে পারি
তাহলে তার মধ্যে থেকে আপনি যেরকম বলছিলেন যে নির্যাস, ওই নির্যাসটা বেরিয়ে আসবে যে আমাকে কি করতে হবে সমাজে এবং কিরকম ভাবে আমাকে চলতে হবে, এবং আমার একটা সেলফ আইডেন্টিটি যদি তৈরি হয়, যেটাকে আমরা পার্সোনালিটি বলি, মানে পার্সোনালিটি এবং পার্সোনাল আইডেন্টিটিটা হয় আরো অ্যাকশনে, যেটা হয় পার্সোনাল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। এবার সোসাইটিকে আমি কি পার্সোনালি কন্ট্রিবিউশন করছি তার উপরে আমার একটা আইডেন্টিফিকেশন হয়, আমি সমাজে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এবং আমার মনে হয় মাঝে মধ্যে সবাইকে ছেড়ে প্রত্যেকটা মানুষের উচিত নিজের আত্মার সাথে কিছুক্ষণ সময় কাটানো, একটু আলাপ পরিচিতি কাটানো। যেমন সারাদিন আমরা কাজকর্ম করি, যে যার প্রফেশনে আছে, কিছুক্ষণ ধরে ঘন্টা খানেক যদি আমরা কি আধ ঘন্টাও যদি আমরা একটুখানি একাত্মভাবে বসতে পারি এবং আত্মার সাথে যদি একটু কথা বলতে পারি, মনে মনে, আত্মার সাথে তো আর ইয়ে করে কথা হবে না, কিন্তু মনে মনে যে কথাগুলোকে আমরা বিল্ড করে সেখানেই আমরা প্রশ্ন উত্তরের একটা আসর যদি বসাতে পারি আমার শরীর মনের মধ্যে, তো আমি অনেকটা লাভবান হব। দেখবো অনেক উত্তর বেরিয়ে আসছে। সেই বেরিয়ে আসার উত্তরগুলোকে আমরা রাখতে পারি না, কারণটা কি সারাক্ষণ ধরে আমরা এমন কর্মের মধ্যে আবদ্ধ হয়ে গেছি যে আমরা মনের কথা শুনছি না, চলে যাচ্ছি প্রফেশনালিজমে, বেশি চলে যাচ্ছি, এবং তার থেকে একটা স্ট্রেস তৈরি হচ্ছে। স্ট্রেস কারণটা কি, আমাকে কিছু ডিউটি দিয়েছে, একটা বাচ্চাকে যেমন হোমওয়ার্ক দিয়েছে, সে হোমওয়ার্ক করতে করতেই ব্যস্ত, এত হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে যে সে আর অন্য কিছু চিন্তা করার তার উপায় নেই। এবং গার্জেন্সরাও, তারাও বিসি লাইফ লিড করছে, তারাও পারছে না যে আলাদাভাবে তাদের ছেলে মেয়েকে ধরে কিছুক্ষণ ধরে বসে যদি একটু কথাবার্তা বলে, একটু গায়ে হাত বোলায়, একটু বাহবা দেয়, কিছু ভালো কিছু যেগুলো করেছে সে, সেই জায়গাটা আমার মনে হয় একটু মিসিং আমাদের সমাজে। এবং সেইটাতে একটা কনফিডেন্স তৈরি হয়, এবং সেইটাতে পরে যে আপনি যেটা বলছেন যে ফিজিক্যাল এডুকেশনও এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা খুব হেল্প করবে। এবং ফিজিক্যাল এডুকেশন তো অবভিয়াসলি দরকারি, ফিজিক্যাল এক্সারসাইজও দরকার। ফিজিওলজিক্যালি আমরা ভালো থাকবো, তাহলে মেন্টালিও ভালো থাকবো, রিল্যাক্সেশন ব্যাপারটা অনেক বাড়ে, একাগ্রতা বাড়ে, এবং সেটা অন্যান্য সাবজেক্টে পড়াশোনার ক্ষেত্রেও খুব ভালো হবে। এবং আপনি একটা খুব ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে ওই ম্যান্ডেটারি করা দরকার, এই যে, এবং স্কুল প্রাইমারি লেভেল থেকে সেই স্পোর্টসটাকে বা এক্সারসাইজ, স্পোর্টস এবং ফিজিক্যাল এডুকেশন, এক্সারসাইজ সবকিছুই এটা একটা ম্যান্ডেটারি করা দরকার। কারণ এখন এত স্ট্রেস হচ্ছে কর্মের জায়গায় যে অনেকে মানে যারা চাকরি করছে এবং খুবই মেধাবীও, তারাও 25 to 40 ইয়ার্স এর মধ্যে যদি সারা ভারতবর্ষে দেখা যায়, প্রচুর পার্সনের, মানে প্রচুর এরম ধরনের হাইলি একাডেমিক ছেলে মেয়ে যারা ভালো ভালো কোম্পানিতে কাজ করছে, আন্ডার স্ট্রেস তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের আরো প্রবলেমস হচ্ছে, কিছু ডিজিজ হচ্ছে, ব্লাড প্রেশার বাড়ছে, সুগার হচ্ছে, এবং বিভিন্ন রকমের প্রবলেমস হচ্ছে। সেইগুলোকে অনেকটা নিবৃত্তি করা যেতে পারে যদি আমরা স্ট্রেস মুক্ত হতে পারি। আর স্ট্রেস মুক্ত হতে গেলে আমার মনে হয় স্পিরিচুয়ালিটি একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যেটাকে নিয়ে একটু কাল্টিভেট করা উচিত কিছু কিছু সময়। এটাই আমার বক্তব্য। যাই হোক, আমি আর বেশি দীর্ঘায়ু করবো না, এটা আমার বলতে বলা হয়েছে বলে বললাম আমি কিছুটা। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার আমি একটু বলি হ্যাঁ এই প্রসঙ্গে। আমি সল্টলেকে স্যার আপনার অনেকবার সাক্ষাতে হাজির হয়েছি স্যার, ওই সাইতে গিয়ে। আর আজকে আপনি যে বললেন বা আপনার লেকচারও শুনেছি, ক্লাসেও আমি ছিলাম, একটা ক্লাস নিচ্ছিলেন আপনি, আমি তখন ওখান থেকে বেরিয়ে চলেছি, তারপর আপনি ওখানে এসেছিলেন। যাই হোক, সেই হিসাবে আপনার যে আজকে আপনি কথাগুলো বললেন, মানে
ঠিক তাই, একেবারে এইটা ছাড়া কোনো পথ নেই। আমারও বক্তব্য তাই, ওটাই বলতে চেয়েছি, বা স্পিরিচুয়াল কথাটা হয়তো ওটা ইউজ করিনি, তার কারণ এই জায়গাতে স্পিরিচুয়াল ব্যাপারটা কি মানে বোঝার জন্য অনেক নিজেদেরকে ওই টাইম তৈরি করে একটু আলাদাভাবে, যেমন আমরা লাখ লাখ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছি রোজগার করার, হ্যাঁ আমরা কিন্তু আমাদের নিজেদের শরীরের জন্য বা মনের জন্য আধ ঘন্টাও সময় ব্যয় করি না, যার ফলস্বরূপ কিন্তু এইগুলো আসছে। আমরা যদি একটু এরকম ভাবি তাহলে কিন্তু আর এই আপনি যেগুলো বললেন আপনার কথাকে সমর্থন জানিয়েই বলছি, একেবারে এইগুলো আপনার দেখবেন সব স্ট্রেস ফ্রি লাইফ হবে আর এনজয়মেন্ট যুক্ত লাইফ হবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ধন্যবাদ স্যার, এই বিষয়টিকে আরো একবার উত্থাপন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সুব্রত মল্লিক স্যারকে। তিনি বরাবরই তার স্পিরিচুয়াল আসপেক্ট নিয়ে কথা বলেন এবং আমাদের তার সাজেশন দিয়ে আমাদেরকে আরো সমৃদ্ধ করেন, রিক্ত করেন। এরপর আমরা আর কোনো প্রশ্ন যেহেতু নেই, আমরা সরাসরি ধন্যবাদ জ্ঞাপনের দিকে চলে যাব। যদি আমি আরেকবার মুখ্য আলোচক স্যারের কাছে অনুরোধ করছি, যদি আপনার কিছু বলার থাকে বা কোনো সাজেশন দেওয়ার থাকে আমাদের উদ্দেশ্যে, আপনি বলতে পারেন স্যার। স্যার স্যার আপনার সাউন্ড মিউট আছে। স্যার আপনার সাউন্ড মিউট আছে। ও সরি সরি সরি, হ্যাঁ এটা আরো ভালো লাগবে। এটা যে হচ্ছে এতদিন ধরে এইভাবে আপনারা চালিয়ে যাচ্ছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। এবং চালিয়ে যেতে পারাটাই ফ্যাক্টর। এর সাথে যদি প্র্যাকটিক্যাল সিস্টেমটা আপনারা ওয়ার্কশপ বা এই ধরনের অ্যারেঞ্জ করেন কয়েক দিনের জন্য বা উইকলি এইভাবে যদি করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সাজেশনের জন্য। আমরা একদম সমাপ্তি লগ্নের দিকে উপস্থিত হয়েছি। সবিতা দিদি ভাই হ্যাঁ আনমিউট করেছিলেন। দিদি ভাই কিছু বলবেন? ব্যাপারটা আর কি শুনতে চাইছিলাম, খুব ইচ্ছা করছিল। পান স্যার আমার মানে কি বলবো, আমারও হুগলিতে বাড়ি, হুগলিতে আমি বড় হয়েছি, তাই খুব ভালো লাগছে ওনার কথা শুনে, ভীষণ সমৃদ্ধ হচ্ছে। আর সামান্য সময় যদি একটু স্পিরিচুয়াল ব্যাপারে একটু সামান্য আলোকপাত করেন, বয়সের ভারিকির দিকে এখন স্পিরিচুয়াল ব্যাপারটাই আসল। ভাই স্পিরিচুয়াল বিষয়টা নিয়ে আজকে প্রায় 40 মিনিট চর্চা হলো। আমি হ্যাঁ রেকর্ডিংটা আমি আপনাকে পাঠিয়ে দেবো আজকের আলোচনার। অন্য একদিন স্পিরিচুয়াল নিয়ে আবার আলোচনা হবে দিদি ভাই। ক্ষমা প্রার্থী। খুব ভালো ভালো সাজেশনটা দিলেন, যদি ওয়ার্কশপ করা যায় খুব ভালো হয় তাহলে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। হুগলিতে বাড়ি যখন আমাকে ফোন নাম্বারটা দিও ভাই পরে। ও আচ্ছা, আমাকে বলছেন? না না, আপনার ফোন নাম্বারটা উনি চেয়েছেন না, আমরা পাঠিয়ে দেবো পরে আমি নিয়ে নেব। আচ্ছা 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 আচ্ছা। আমরা একদম চুঁচুড়াতে বাড়ি। ও চুঁচুড়ায়? হ্যাঁ। আমার বেসিক্যালি বাড়ি কিন্তু মেদিনীপুর। আমি চন্দননগরে থাকি, লালবাগানের ওখানে। আচ্ছা, আমি ঝাড়গ্রামে আছি এখন, মেদিনীপুর। ও আচ্ছা 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 আচ্ছা। ধন্যবাদ, অনেক প্রণাম আপনাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধন্যবাদ এবং প্রণাম জানাই সবিতা দিদি ভাইকে। এরপর আমরা সরাসরি ধন্যবাদ জ্ঞাপনের দিকে এগিয়ে যাব। আমাদের আজকের এই ৭৯তম পর্বের আমাদের সঙ্গে মুখ্য আলোচক রূপে ছিলেন এবং এখনো আছেন অধ্যাপক ডক্টর স্বদেশ রঞ্জন পান মহাশয়, এবং সেই সঙ্গে শারীরশিক্ষার বিশিষ্ট ব্যক্তিবর্গ যুক্ত হয়েছিলেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়। নমস্কার। আজ ৭৯তম পর্বের একদম অন্তিম লগ্নে আমরা পৌঁছেছি। আমাদের প্রথম থেকেই উপস্থিত ছিলেন
অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, আছেন অজয় বাগ মহাশয়, উপস্থিত ছিলেন সৈকত চ্যাটার্জি মহাশয়, এছাড়াও পূর্ববর্তী মুখ্য আলোচক কয়েকজন, এবং উপস্থিত আছেন এখনো এবং যিনি অমূল্য সাজেশন দিয়েছেন ডক্টর সুব্রত মল্লিক মহাশয় এবং সবিতা শতপথী দিদিভাই। সবারকে ৭৯তম পর্বের অন্তিম লগ্নে নমস্কার, শুভ সন্ধ্যা এবং প্রণাম জানাই। আজকের মুখ্য আলোচক ডক্টর স্বদেশ রঞ্জন পান মহাশয় কিছুদিন আগেই আমাদের মহাবিদ্যালয়ে সশরীরে এসেছিলেন আমাদের জেনারেলের প্র্যাকটিক্যাল এক্সামিনার হিসাবে। সঙ্গে সঙ্গে ওনাকে রিকোয়েস্ট করি যে স্যার একদিন আসতেই হবে। তো যাক, উনি আমাদের সেই কথা রেখেছেন এবং আজকে সশরীরে শত বাধা সত্ত্বেও উনি এইভাবে শেষ পর্যন্ত আমাদের এপিসোডটাকে চালিয়ে নিয়ে যাবেন ভাবিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম জানাই। এটাই হচ্ছে আমাদের শারীরিক শিক্ষা বিষয়ের একটা যে কথা দিলে কথা রাখতে হয়, যেটা উনি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদের ছাত্রছাত্রী যারা আগামী দিনের শিক্ষক হতে চলেছেন বা হবেন। সেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়ে গেল আজকের ৭৯তম পর্বের আলাপ। আজ আমাদের এই শুভ পর্বের, যার নাম না করলেই নয়, প্রতিটি এপিসোডে উপস্থিত থেকে স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে ধন্যবাদ জানাই। আমাদের এই আলাপনে নিজের মনে করে যারা যারা এই প্রতিটি পর্বে উপস্থিত থাকেন বা আজকে ছিলেন, শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান জগতের অধ্যাপক মণ্ডলী, শারীরিক শিক্ষা প্রেমী, ক্রীড়া জ্ঞান প্রেমী, ক্রীড়া চর্চা প্রেমী এবং আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও এই আজকের প্রোগ্রামটিতে যে সমস্ত শারীরিক শিক্ষার ছাত্রছাত্রী উপস্থিত আছেন, সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে এবং আমাদের যে ছোট্ট একটি প্রয়াস সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে সবাইকে যথাস্থানে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং প্রণাম জানাই। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো জি স্যুটকে। আমরা জানি প্রাইভেট পড়ানোর সময় অর্থ দিই, ডক্টরকে দেখানোর সময় পার্সোনালি প্রাইভেট চেম্বারে দেখানোর সময় আমরা অর্থ দিই, কিন্তু যখন আমরা ভালো রেজাল্ট করি বা পেশেন্ট কিওর হয়ে যান, তখন সেই মুহূর্তে ডক্টরবাবুকে তারা ভগবানের চোখে দেখেন। তো জি স্যুট এইরকম একটি প্রতিকূল পরিস্থিতিতে আজকের এপিসোডটিকে সার্থকভাবে আমরা পরিচালনা করতে পেরেছি, এই জন্য জি স্যুটকে অসংখ্য ধন্যবাদ, যার জন্য আমাদের এই কার্যক্রমটি একটি একটি করে প্রায় ৭৯টি পর্ব আমাদের হয়ে গেল। যথাস্থানে সবাইকে আরেকবার শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জানাই। এবং আজকের এই প্রোগ্রামটি, যার নাম না করলেই নয়, ডক্টর মৃত্যুঞ্জয় দাস মহাশয় আমাদের এই প্রোগ্রামের সহসম্পাদক, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের প্রোগ্রামটি সুসম্পন্নভাবে সঞ্চালনা করেছেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আলাপনের সঙ্গে থাকুন। আগামী পর্বে অর্থাৎ ৮০তম পর্বে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় আবার দেখা হবে। আগামী মুখ্য আলোচক ডক্টর সঞ্জিত সর্দার মহাশয়, গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নমস্কার, শুভরাত্রি। ধন্যবাদ কেশব স্যারকে এবং ডক্টর স্বদেশ রঞ্জন পান স্যারকে। একজন হ্যান্ড রেজ করেছেন অনেকক্ষণ, আমি আরেকবার রিকোয়েস্ট করছি সুপর্ণা ম্যাডাম, যদি কাইন্ডলি আপনি কিছু বলেন, আপনি আনমিউট করে বলতে পারেন। আমি খেয়াল করিনি আপনি হ্যান্ড রেজ করেছেন। যাই হোক, উনি সুপর্ণা ম্যাডাম, আপনি হ্যান্ড রেজ করেছেন, যদি কিছু আপনি বলেন বলুন প্লিজ। আমরা মিস করে গেছি আপনার হ্যান্ড রেজ হ্যান্ডটাকে দেখে খেয়াল করিনি। কাইন্ডলি যদি কিছু বলার থাকে বলুন। না, সে আজকের কিছু বলবো না।